এই ঘটনাটি আমাদেরকে যিনি দিয়েছেন তার নাম মোহাম্মদ মাজহারুল আলম। উনি পেশায় একজন ট্রাক ড্রাইভার হলেও উনি কিন্তু ড্রাইভিং রিলেটেড কোনো ঘটনা আমাদেরকে দেননি। উনি ওনার গ্রামে ঘটে যাওয়া খুব রোমহর্ষক একটি ঘটনা আমাদেরকে দিয়েছেন। আমি ওনার সাথে ফোনে কথা বলেছি, উনি চেষ্টা করবেন আরও অনেক ঘটনা আমাদেরকে দেওয়ার জন্য। তো চলুন মূল ঘটনাতে চলে যাই। এই ভাইয়ের বাড়ি কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর থানার ফরিদপুর ইউনিয়নে, তবে নির্দিষ্ট করে গ্রামটি বলছি না সঙ্গত কারণে। আর ঘটনাটি ওনার প্রতিবেশীর সাথেই ঘটেছিল, একটি সত্য ঘটনা যার প্রত্যক্ষ এবং পরোক্ষ সাক্ষী উনি নিজে, ওনার পরিবার এবং এলাকার আরো অনেকজন। ঘটনাটি শুরু হয় 2020 সালের এপ্রিল মাসে। প্রথমে যে জায়গাটাকে কেন্দ্র করে ঘটনাটির সূত্রপাত হতে হয় আর কি, সেই জায়গার কিছুটা বর্ণনা দেই। এই জায়গাটি হচ্ছে ওনাদের গ্রামের কেন্দ্রীয় ঈদগাহ মাঠ এবং কেন্দ্রীয় গোরস্থানের পার্শ্ববর্তী রাস্তায়, যার 500 মিটারের ভিতরে কিন্তু কোনো ঘরবাড়ি নেই, আর ওটার পশ্চিম পাশে জঙ্গল রয়েছে। আর এই জঙ্গলটাই হলো ওনাদের পাড়ার প্রধান রাস্তা। ঘটনাটি ঘটে ওনার এক প্রতিবেশীর সাথে, আর ঘটনাটি উনি ওনার মতো করে বলেছেন। তবে ঘটনাটি যার সাথে ঘটেছিল তার ছদ্মনামটা ব্যবহার করা হয়েছে, এবং কেন ছদ্মনামটা ব্যবহার করা হয়েছে এটা আমরা ঘটনার শেষে বর্ণনা করবো ইনশাল্লাহ। আর সালটা একটু মনে রাখবেন, 2020 সালের এপ্রিল মাস, কারণ এই সালের সাথে বেশ কিছু ব্যাপার রয়েছে যেগুলো আমরা ঘটনার মাঝখানে জানতে পারবো। তো চলুন মূল ঘটনাতে চলে যাই। তো ওনাদের খুব নিকটতম একজন প্রতিবেশী, তার নাম হচ্ছে হোসেন। এই হোসেন ভাইয়ের 2 বোন আর উনি, মানে টোটাল 3 ভাই বোন। বোনদের যার যার মতো বিয়ে হয়ে যাওয়ায় হোসেন ভাইয়ের মা বাবার দায়িত্ব হোসেন ভাইয়ের উপরে এসে পড়ে। তবে হোসেন ভাই উনি ওনার মা বাবার সাথে খুব একটা ভালো ব্যবহার করতেন না। বাবার অনেক বয়স হয়ে যাওয়ার কারণে বাবা কাজকর্ম করতে পারতেন না, যার ফলে ওনার মাকেই কাজ করে সংসার চালাতে হতো। ওনাদের এলাকার সবাই ওনাকে হোসেনের মা বলেই ডাকতো। ওনার আসল নাম কি এটা অনেকেই ভুলে গিয়েছিল, হোসেনের মা হিসেবে উনি পরিচিত ছিলেন। এই হোসেনের মা সম্পর্কে কিছু কথা বলা উচিত না হলেও বলতে হচ্ছে, এই কারণে কিন্তু আমরা ছদ্মনামটা ব্যবহার করেছি, আসল নামটা আমরা ব্যবহার করিনি। উনি খুবই ঝগড়াটে প্রকৃতির ছিলেন এবং একগুঁয়ে টাইপের মানুষ ছিলেন। এছাড়া ওনার কিছু বদ অভ্যাস ছিল। এর মধ্যে উনি যেমন বিড়ি খেতেন, অযথা মানুষকে গালিগালাজ করতেন, পায়ে পড়ে ঝগড়া করা, গায়ে পড়ে ঝগড়া করা, পায়ে পড়ে ঝগড়া, যেটা বলি আর কি, এগুলো ওনার নিত্যদিনের অভ্যাস ছিল। আর উনি ওনার স্বামীকে অনেক কষ্ট দিতেন। উনি ছিলেন ওনার স্বামীর দ্বিতীয় স্ত্রী, আর হোসেন ভাইরা ছিলেন হচ্ছে ওনার বাবার দ্বিতীয় ফ্যামিলির সন্তান। প্রথম ফ্যামিলি আর দ্বিতীয় ফ্যামিলির মধ্যে বনিবনা না হওয়ায় তারা এই আমাদের এই মাজহারুল ভাইদের বাড়ির পাশে জায়গা কিনে বাড়ি করে থাকতে শুরু করেন। তো প্রিয় লিসেনার্স, একজন সম্পর্কে আমরা কেন নেতিবাচক কথাগুলো বললাম এটা আমরা পরে বলবো। চলুন মূল ঘটনার ভিতরে ঢুকলে তখন বুঝতে পারবেন। এই বিষয়গুলো না বললে ঘটনার থেকে আপনাদের কিছু প্রশ্ন উদিত হতো, এই জন্যই মূলত এই হোসেনের মা সম্পর্কে কিছু কথা বলে নেয়া। এই হোসেন ভাইয়ের বাবার বয়স ছিল কিন্তু 90-এর উপরে। হোসেন ভাইয়ের বাবা হোসেন ভাইয়ের মার সাথেই থাকতেন। তো ওনাদের গ্রামে কিন্তু পুরুষ কামলার পাশাপাশি মহিলা কামলাও পাওয়া যেত। আর কামলা কি এটা তো আমরা অনেকেই জানি, টাকার বিনিময়ে যারা বিভিন্ন ধরনের কাজ করে, বিশেষ করে ধান কাটা, পাট কাটা, বিশেষ করে কৃষিকাজের সাথে যারা জড়িত থাকে এদেরকে আমরা কামলা বলে থাকি আর কি। এটা আমাদের একটা গ্রামীণ পারিভাষিক শব্দ। তো এরকমই একদিন ঈদগাহ মাঠের পাশে একটি কাকরোল ক্ষেত নিড়াতে হবে আর কি, এই নিড়ানি কাজ করছিলেন এই হোসেনের মা কামলা হিসাবে আর কি। তো একাই করছিলেন। যথারীতি সকালবেলা উনি কাজে যান, ঠিক দুপুরবেলা ঈদগাহ মাঠে উনি আবার আসেন। কবরস্থানে যেই কবরস্থান লাগোয়া যে ক্ষেত আছে, তো ওইখানে উনি আবার কাজ করছিলেন। তো উনি ওনার মতো করে কাজ করছিলেন। হঠাৎ উনি খেয়াল করেন যে ওনাকে পেছন থেকে কেউ একজন ডাক দেয়, এই হোসেনের মা, হোসেনের মা। তো উনি পেছন দিকে তাকিয়ে দেখেন যে পেছনে কেউ নাই। যথারীতি মনের ভুল ভেবে উনি কাজ করতে থাকেন। আর উনি চিন্তা করেন যে এমনিতেই তো উনি অনেকের সাথে ঝগড়াঝাটি করেন, কেউ হয়তো বা দুষ্টামি করতেছে, অনেকে আবার এলাকার ওনাকে একটু খেপিয়ে মজা পেত, উনি আবার গালিগালাজ করতো, অনেকে এই গালিগালাজ শুনে মজা পেত।
মানে থাকে না এরকম কিছু মানুষ যাদেরকে মানুষ খেপায় আর খেপিয়ে মজা পায়, মানে ওই টাইপের কিছু উনি চিন্তা করেছেন আর কি, যে মনে হয় কেউ বিরক্ত করতে আসছে। তো উনি যেহেতু কাউকে দেখেন না আর কিছু বলেন নাই, তো উনি কি করেছেন, উনি ওনার মতো একটা বিড়ি ধরিয়েছেন এবং উনি ওনার মতো করে কাজ করছেন। কিছুক্ষণ পর ওনার হাতের বিড়িটা শেষ হয়ে যায়। এরপর ওনাকে সজোরে পেছন থেকে কে যেন একটা লাথি মারে, আর লাথি খাওয়ার পর উনি মাটিতে উপর হয়ে পড়ে যান। এরপর উনি হুড়মুড় করে উঠে বসেন এবং পেছন দিকে তাকিয়ে দেখেন যে পিছনে কেউ নাই। এরপর উনি মারাত্মক ভয় পান এবং দ্রুত গতিতে হাঁপাতে হাঁপাতে বাড়িতে চলে আসেন এবং সবাইকে সব কথা বলেন। যদিও বা ওই ঘটনাটি ওই সময় উনি কাউকে বলেন নাই, তখনকার মতো আর কিছু হয় নাই আর কি। তো ওই দিন রাত থেকে ওনার শুরু হয় ভয়ঙ্কর রকমের জ্বর। কোনো কিছুতেই জ্বর আর নামে না। কোনো ডাক্তার দেখানো ওই সময় সম্ভব ছিল না, কারণ হচ্ছে করোনা ভাইরাসের কারণে সারা দেশে লকডাউন চলছে। তখন কেউ যদি শুনতো যে কোনো বাড়িতে কারো জ্বর এসেছে, তখন ওই বাড়ির আশেপাশে কেউ যেত না। মানুষরা কি করতো, তাদেরকে এক ঘরে করে দিত, এমন একটা অবস্থা। আমরা তো ওই সময়ের প্রেক্ষাপট, প্রিয় লিসেনার্স, আমরা অনেকেই জানি ওই ধরনের সিচুয়েশন আমরা পার করে এসেছি। এই জন্যই মূলত আমি 2020 সালের এপ্রিল মাসের কথাটা স্মরণ রাখতে বলেছিলাম আপনাদেরকে। তো হোসেন ভাইয়ের যে বাড়ি, এটা তো আমাদের এই যে মাজহারুল আলম ভাই যিনি ঘটনা পাঠিয়েছেন পাশাপাশি আর কি, তো ওনাদের প্রতিবেশী হওয়ায় আপদে বিপদে কিন্তু একে অন্যের খোঁজ খবর নিতেন, ওনারাও যেতেন। সেই সুবাদে এই মাজহারুল আলম ভাইয়ের মা উনি খোঁজ খবর নিয়ে মানে যখন নিতে গিয়েছেন, তখন মূলত এই ঘটনাটি জানতে পারেন যে আসলে কি হয়েছিল ওনার সাথে। শুরুতে বলেন নাই কাউকে আর কি। তো এই ঘটনা যখন এই মাজহারুল আলম ভাইও জানেন, তখন মাজহারুল আলম ভাই হোসেন ভাইকে বলেন যে ভালো একজন কবিরাজ দেখান তো ভাই, তাড়াতাড়ি, ব্যাপারটা তুচ্ছ তাচ্ছিল্য করেন না। কিন্তু হোসেন ভাই ব্যাপারটাকে তুচ্ছ তাচ্ছিল্য সুরে মানে উড়ায় দেন আর কি। ঠিক 3 দিনের মাথায় হোসেন ভাইয়ের মা মারা যায়। মারা যাওয়ার পর মৃত ব্যক্তির লাশ গোসল করানোর জন্য কোনো মানুষই খুঁজে পাওয়া যাচ্ছিল না, কারণ তখন যারা গোসল করাতো, বিশেষ করে লাশ গোসল করাতো, তারাও আসতে চাচ্ছিল না, কারণ করোনা ভাইরাসে মারা গেল কিনা, 3 দিনের মাথায় মারা গেল হঠাৎ করে জ্বর। তো এখন করোনা ভাইরাসে মরছে, বলতেছে যে ভয় পায় মরছে, এই ধরনের কথাও অনেকে বলছিল। কারণ ওই সময় এইগুলো বললে হয়তো বা মানুষজন তার গোসল দিতে আসতো। উনি যে করোনা ভাইরাসে মারা গেছেন এই বিষয়টা তো লুকানোর জন্য এই ধরনের একটা ফন্দি ফিকির করেছে, গল্প সাজিয়েছে, এই টাইপের চিন্তাও কেউ কেউ করেছেন। হয়তো তাদের এই চিন্তাটা ভুল ছিল, কারণ ওই সময় প্রেক্ষাপটে অনেকে এই ধরনের চিন্তা করবে, এটাই স্বাভাবিক। এখন কি আর করা, এই মাজহারুল আলম ভাইয়ের মা, হোসেন ভাইয়ের স্ত্রী, এই দুজন মিলে হোসেন ভাইয়ের মাকে বা মায়ের লাশকে গোসল করান। গোসল করাতে গিয়ে ওনার একটা ব্যতিক্রমী জিনিস আবিষ্কার করেন, সেটা হলো লাশের পেছনে মানে পিঠ বরাবর একটি কালো আঘাতের ছাপ খুবই স্পষ্টভাবে দৃশ্যমান হয়ে আছে। তবে আঘাতটা কিসের এটা বোঝা যাচ্ছিল না, মনে হচ্ছে ভারী কিছু দিয়ে আঘাত করা হয়েছে, তবে কোনো আঙ্গুলের ছাপ স্পষ্ট ছিল না। তো যথারীতি ধর্মীয় রীতি রেওয়াজ অনুসারে তাকে গোসল এবং দাফন করানো হয়। ওনার জানাজার নামাজে উপস্থিত হয় 6 থেকে 7 জনের মতো মানুষ, কারণ ওই যে করোনা ভাইরাসের কারণে মানুষ ভয়ে কারো জানাজা আসতে চাইতো না, মৃত লাশও দেখতে চাইতো না, গোসল করানো তো পরের কথা। মূলত যেদিন দাফন করা হয় ওই দিন রাত থেকেই শুরু হয় আসল ঘটনা। ওনাদের পাড়ার প্রত্যেকটা বাড়িতেই ঠিক গভীর রাতে একটি ঘটনা ঘটা শুরু করে। গভীর রাতে মোটামুটি 1টা-1:30টার পরে কেউ একজন কান্না করছে এবং বাড়ির পাশ দিয়ে হাঁটছে। কারো কারো দরজায় একবার কড়া নাড়ে, কারো কারো জানালায় টোকা দেয়। কেউ যদি জিজ্ঞেস করে কে, বাইরে থেকে কোনো উত্তর নাই। কিছুক্ষণ পর আবারও সে কান্নার শব্দ। এরকম কান্নার শব্দ প্রায় ওনাদের পাড়ার প্রত্যেকটা বাড়ির কেউ না কেউ ফেস করেছে। এইটা গেল ওনার মৃত্যুর পর প্রথম রাত্রের ঘটনা। দ্বিতীয় দিন থেকে শুরু হয় আরো ভয়ঙ্কর ঘটনা। কবরস্থান এবং ঈদগাহ মাঠের মাঝখান দিয়ে ওনাদের পাড়ার প্রধান রাস্তা হওয়ার কারণে সবাই এই পথ দিয়েই যাতায়াত করতে হতো, বা সবাই এই পথ দিয়ে যাতায়াত করে, এখনো করে। তো ওনাদের প্রতিবেশী আরেকজন চাচা, তার নাম হলো ফলু মুন্সি।
তো উনি রাত 11টার দিকে বাজার থেকে আসছিলেন। তো বলে রাখা ভালো, উনি ছিলেন একজন পরহেজগার মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়তেন, আর মানুষ হিসেবে অত্যন্ত ভালো ছিলেন উনি। উনি বাজার থেকে আসার সময় খেয়াল করেন রাস্তার মাঝখানে একজন মহিলা বসে নাকি সুরে কান্নাকাটি করছে। তবে উনি এই বিষয়টা খুবই স্বাভাবিকভাবে নিলেন, কাছে আসলেন, আসার পর জিজ্ঞেস করলেন যে কে তুমি, এত রাত্রে এখানে বসে কাঁদছো কেন? তো এগুলো যখন জিজ্ঞেস করলেন তো উনি তার দূর থেকে জিজ্ঞেস করছেন, কোনো উত্তর দেয় না, ওরকম কান্নাকাটি করেই যাচ্ছে। তবে পোশাক আশাকে মনে হচ্ছিল কোনো সম্ভ্রান্ত ঘরের এরকমটা না, দরিদ্র ফ্যামিলির কেউ হবে। যেটা উনি শাড়ি পরা ছিল সেটাও বেশ নোংরা ছেঁড়া ছিল, এরকম উনি দেখলেন আর কি। আর ওনার হাতে টর্চ ছিল, উনি টর্চ মেরেছিলেন, ওই দূর থেকে উনি এটা দেখেছেন স্পষ্টভাবেই, দেখে মানুষই মনে হয়েছে। তো আবার উনি কাছে গিয়েছেন, আবার জিজ্ঞেস করেন কি ব্যাপার, উত্তর দাও না কেন, কে তুমি, এখানে বসে কান্নাকাটি করতেছো এত রাতের বেলায়, করোনার সময়? তখন উনি হঠাৎ করে যে জিনিসটা দেখতে পেলেন, এটা দেখার জন্য উনি মোটেও প্রস্তুত ছিলেন না। উনি দেখতে পেলেন এটা আর কেউ না, এটা হচ্ছে সেই হোসেনের মা, যে কিনা 2 দিন আগে মারা গেছে। উনি কাছে যাওয়ার পর যখন ওই জিনিসটা মাথা উঁচু করেছে, উনি তো টর্চ লাইট মেরেছেন, মুখ বরাবর না মারলেও মাটি বরাবর মারলেন, কিন্তু ওই আলো যেটা চারদিকে ছড়িয়ে পড়ে ওই আলোতে উনি স্পষ্টভাবে দেখেছিলেন ওটা হোসেনের মা। উনি দেখার পর ওনার কিন্তু মনে আসে উনি তো 2 দিন আগে মারা গেছে, উনি যে মায়াজালে আবদ্ধ হয়ে গেছে বিষয়টা এরকম না। অনেক সময় এরকম হয় না যে মায়াজালে আবদ্ধ হয়ে গেছে, বুঝতেই পারে নাই যে সে আগে মারা গেছে, কিন্তু উনি দেখার সাথে সাথে বুঝতে পারেন আরে এ হোসেনের মা তো 2 দিন আগে মারা গেছে। আর আগের রাত্রেই তো মানুষের বাড়ির পাশ দিয়ে কান্নাকাটির আওয়াজ শোনা গেছে। তো উনি তো এই দৃশ্য দেখে জোর জোরে আল্লাহু আকবার আল্লাহু আকবার বলতে থাকেন এবং দৌড় দেন। উনি যখন দৌড় দিলেন, পেছন থেকে হঠাৎ করে বেশ কর্কশ কণ্ঠে ওই হোসেনের মায়ের কণ্ঠ যেরকম ছিল ওইভাবেই বলে উঠল, এই ভোলু মুন্সি, আমারে বাড়ি নিয়ে যা, আমি এখানে একা একা থাকতে পারতেছি না, আমার খুব গরম লাগতেছে। এটা শোনার পর এই ফলু মুন্সি চাচা উনি পিছনে ঘুরে আবার বাজারের দিকে রওনা করেন। তো উনি তো পেছন দিকে ঘুরেছেন বলতে ওই রাস্তাটা অন্যদিকে মোড় নিয়েও যাওয়া যায় আর কি। উনি একদম পেছন দিকে তাকিয়ে যে ওই জিনিসটা দেখার চেষ্টা করছেন, বিষয়টা এরকম না। তো আবার আল্লাহু আকবার উনি বলেই যাচ্ছেন, তখনও পেছন থেকে কিছু একটা ওই অভয় বলে কর্কশ কণ্ঠে, কিন্তু উনি যেহেতু জোরে জোরে আল্লাহু আকবার বলছেন, ওই দ্বিতীয়বার আসলে কি বলেছিল এইটা উনি ওইভাবে খেয়াল করেন নাই। তো ভয়ানক ব্যাপার হলো ওই রাত্রে শুধু ফলু মুন্সি না, ফলু মুন্সি এখান থেকে চলে যাওয়ার পর ওই পথ দিয়ে আরো 2 জন ভিন্ন ভিন্ন সময় একা একা আসছিল আর কি, তারাও একই রকম ভাবে এই হোসেনের মাকে দেখেছে। তাদের মধ্যে একজন অজ্ঞানী হয়ে গেছে, আর একজন কোনো মতে দৌড়ে বাড়িতে এসেছে। তাদেরকেও নাকি ওই হোসেনের মা বলেছে যে আমারে নিয়ে যা। এর মধ্যে একজন যিনি এসেছে উনি ধান ক্ষেতের ভিতর দিয়ে চিৎকার করতে করতে ওরে বাবারে মেরে ফেললো বলতে বলতে এসেছে আর কি। তো পরের দিন থেকে ওনাদের পাড়া একটা আতঙ্ক সৃষ্টি হয়ে যায়, যার ফলে সন্ধ্যার পর মানুষ ঘর থেকে বেরই হতো না। এমনিতেই তো করোনা ভাইরাসের কারণে মানুষ খুব একটা বাইরে বের হতো না, তারপর ভূতের উপদ্রব, দুইয়ে মিলে ওনাদের পাড়ার মানুষ খুব একটা আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে। এরপর ওনাদের এলাকার মসজিদের হুজুরের পরামর্শে কোরআন খতম করা হয়, দোয়ার আয়োজন করা হয়, হোসেনের মায়ের জন্য দোয়া করা হয়। এরপর থেকে ওই ধরনের কোনো ঘটনা ঘটেনি। এটা ছিল এই ঘটনার প্রথম অংশ। এবার আসি ঘটনার দ্বিতীয় অংশে। এই ঘটনাটি ঘটে 2023 সালের জুলাই মাসে। তো 2023 সালের জুলাই মাসে তো ওনাদের এলাকায় খুব ব্যাপক লোডশেডিং শুরু হয়। তো এমনই এক রাত্রে এই মাঝারুল আলম ভাইয়ের একজন প্রতিবেশী, তার নাম হচ্ছে খোকন, আর একজন প্রতিবেশী ছোট ভাই, তার নাম হচ্ছে হিমেল, এই দুজনের ঘুম আসছিল না। ওনারা বাড়ি থেকে বের হওয়ার পর দুইজন দুই জায়গা থেকে বের হয়ে দুজনের সাথে দেখা হয়েছে। এই দুইজনই ছিলেন আবার ধূমপাই, দুইজন মিলে চলে যায় বাজারে সিগারেট আনতে। তো নিয়ে আসার পথে হঠাৎ করে কবরস্থানের পাশে ওনার একটা গাব গাছ আছে, ওই গাব গাছের নিচে কোনো একজন মহিলার কান্নার শব্দ শুনতে পান। হিমেল আর খোকন দুজনে কিন্তু অতি উৎসাহী হয়ে কাছে গিয়ে যান, কি ব্যাপারে এত রাত্রে কান্নাকাটি করে কে? হিমেল বলে ওঠে, কে ওখানে এত রাত্রে কাঁদছে? তো
হিমেল এই কথা বলার পর এই খোকনের কাছে ছিল টর্চ লাইট। খোকন আবার টর্চ লাইট নিয়ে এগিয়ে গেছে। তো গিয়ে দেখে যে মাথায় ঘোমটা দিয়ে একজন মহিলা কান্না করছে। তো কাছে যাওয়ার পর ওনারা বলছে যে এই কে আপনি, এত রাতে কাঁদছেন, কি হয়েছে? এই কথা বলার পর ওই মহিলাটা ঘোমটা দিয়েছিল, মানে মাথা থেকে সামনের দিকে একটু ঘোমটাটা নামানো ছিল, চেহারা বোঝা যাচ্ছিল না। তো ওনারা এই কথা বলার পর যখন টর্চ লাইটটা যখন ধরেছেন, তখন ওনারা যে দৃশ্যটা দেখেছেন, এটা দেখার পর ওনাদের দুজনের রক্তই হিম হয়ে যায়। ওনারা দেখেন যে হোসেনের মা তার মাথা থেকে ঘোমটা ফেলে দিয়েছে। প্রথমে হোসেনের মা দেখেছে, হোসেনের মাকে তারা চিনতেন, 2020 সালে তো হোসেনের মাকে দেখেছেন। আর হোসেনের মা তার স্বভাবগত কারণে সকলের কাছেই পরিচিত ছিলেন। তো হোসেনের মা যখন ওনারা দেখলেন, ভয় তো পেয়েছেন, আর ভয়ের মাত্রাটা আরো বেড়ে যায়। হঠাৎ করে দেখে যে হোসেনের মায়ের যে বডিটা দেখেছেন, মাথা ছিল, মাথাটা নাই, এখন মাথাবিহীন বডি দেখা যাচ্ছে। এই দৃশ্য দেখে ওনারা তো ভয়ে ওখান থেকে চিৎকার দিয়ে দুজনই দৌড়াতে বাড়িতে চলে আসেন। তো সবাই দুজন একসাথেই মানে দৌড়ে একজনের বাড়িতে এসেছিলেন আর কি। তখন সবাইকে একত্র করা হয়, বলে যে তারা কি দেখেছে। কথা শোনার পর অনেকেই ওনাদের দুজনকে সাথে নিয়ে ওইখানে যায়। তবে যাওয়ার পর ওনারা কেউ আর তাকে দেখেনি। কিন্তু অদ্ভুত ব্যাপার কি জানেন, সেটা হচ্ছে যে হোসেনের মায়ের যে কবর, ওই কবরের ওইখান থেকে নাকি বিভিন্ন সময় কান্নার শব্দ পাওয়া গেছে। এমনকি এই যে মাঝারুল আলম ভাই, উনি নিজেও নাকি শুনেছেন। ওই গ্রামে 10 থেকে 15 জন মানুষ এই কান্নার শব্দ শুনেছে। তবে এটা এখন আর ওরকম নাই। তবে 2023 সালের জুলাই পর্যন্ত যে ঘটনাটি ঘটেছে, এই পর্যন্তই ছিল হোসেনের মায়ের ঘটনাটা। প্রিয় লিসেনার্স, আসলে এই ঘটনাটি আপনাদের সামনে উপস্থাপন করলাম। ঘটনাটি ভয়ের ছিল নিঃসন্দেহে, কিন্তু শুরুতে বলেছিলাম যে মৃত মানুষের কোনো সমালোচনা করা উচিত নয়, যার কারণে আমরা কিন্তু আসল পরিচয় গোপন রেখেছি, গ্রামের নামটা আমরা বলি নাই। কিন্তু আপনারা এরকম অনেক ঘটনা শুনতে পাবেন, আমিও শুনেছি, যে মানুষগুলো খুব স্বভাব খারাপ আর কি, এরকম মানুষকে কষ্ট দেয় বিভিন্নভাবে কথাবার্তার মাধ্যম দিয়ে। দেখা গেছে ওনারা মৃত্যুর পর তাদের কারিন জিনগুলো এরকম করে মানুষকে বিরক্ত করতে থাকে। এরকম ঘটনা অসংখ্য আছে। গ্রামের খুব দুষ্টু ছেলে মারা গেছে, যারা মানুষকে খুব বিরক্ত করত, সেই ছেলেটা মৃত্যুর পর তাকে বিভিন্ন সময় দেখা গিয়েছে। এরকম অনেক সন্ত্রাসীদের যে চেহারাটা, ওই চেহারা নিয়েও কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন জিনগুলো এসে ভয় দেখায়। এরকম ঘটনা আমরা অনেক সময় শুনেছি। তো প্রিয় লিসেনার্স, হয় কি যে মানুষ মারা যাওয়ার পর সে তো আর কখনো ফেরত আসতে পারে না, কিন্তু তার সাথে থাকা দুষ্ট কারিন জিনগুলো তার অবয়বে এসে ভয় দেখায়। আর কবরের পাশ থেকে কান্নার আওয়াজ, এই জিনিসগুলো আসলে এটার ব্যাখ্যা দেওয়াটা খুবই মুশকিল। কারণ মানুষ মারা যাওয়ার পর তার কবরের আওয়াজ শুধু মানুষ এবং জিন ছাড়া ফেরেশতা এবং সকল পশু পাখি বুঝতে পারে। তবে আল্লাহ তাআলা চাইলে কখনো কখনো মানুষকে তার নিদর্শন শিক্ষা দেওয়ার জন্য এই ধরনের ঘটনা ঘটতে পারে। এবং আমি এর আগে একটা ঘটনা শেয়ার করেছিলাম, কবর ছোট হয়ে আসার ঘটনা, আপনারা সেটা শুনেছেন রাজবাড়িতে। রেজাউল কাকা, যেটার প্রত্যক্ষ সাক্ষী এখন পর্যন্ত একমাত্র জীবিত ব্যক্তি, অন্যরা সবাই মারা গেছেন, উনি এখনো জীবিত আছেন। রাজবাড়ী সদর উপজেলার বিনোদপুর হাফিজিয়া মাদ্রাসায় যে মসজিদ রয়েছে, সেই মসজিদের মুয়াজ্জিন রেজাউল কাকা। তো ওনাকে নিয়ে কিন্তু আমি কয়েকটা ইন্টারভিউ করেছিলাম, আপনারা অনেকেই দেখেছেন সেটা। তো যাই হোক, এটি ছিল ঘটনা। মূলত এই বিষয়টা বলার জন্যই ছদ্মনামে হোসেনের মায়ের ব্যাপারগুলো আপনাদের সামনে তুলে ধরেছি। সাধারণত আবারও বলছি, কোনো মানুষ মারা গেলে তার নাম নিয়ে তার সমালোচনা করা উচিত নয়। বিষয়টা শুধু শিক্ষা দেওয়ার জন্য, যার থেকে আমরা এটা থেকে কোনো লেসন পেতে পারি, এই জন্যই বলা। আজকে আমি যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি সেটি রিসেন্ট একটি ঘটনা। আমি বিশেষ কিছু কাজে আমার গ্রামের বাড়িতে এসেছি এবং এই ঘটনাটি এখানেই আমার একজন রিলেটিভ থেকে কালেক্ট করা, অথবা বলা চলে এটি আমার একজন রিলেটিভেরই ঘটনা। আমার বড় বোন কিছুদিন আগে উমরা পালন করে এসেছেন। তো সেখান থেকে কিছু খেজুর, জমজমের পানি এবং সকল আত্মীয় স্বজনের জন্য কিছু হাদিয়া এনেছিলেন। সেটা সব রিলেটিভদের মাঝে দিয়ে দেওয়া হয়েছিল। আমরা অনেকের বাসায় যেতে না পারায় তারাই আমাদের বাসায় এসেছিলেন এসব হাদিয়া নিয়ে যেতে।
তো আমাদের গ্রামে থাকাকালীন একজন রিলেটিভ এসে তাদের হাদিয়া নিয়ে যান। তিনি সম্পর্কে আমার আপন মামি হন। তো মামি চলে যাওয়ার পর আম্মা আবার সন্ধ্যার দিকে মামিকে কল করেন খোঁজ খবর নেওয়ার জন্য যে ঠিকমতো পৌঁছে গেছে কিনা, ভালো মন্দ ইত্যাদি। তো কল দেওয়ার সাথে সাথে আম্মা ফোনের ওই পাশ থেকে শুনতে পাচ্ছিলেন বেশ হইচই, মানে একদম কান্নাকাটির রোল পড়ে গেছে এমন অবস্থা এতই খারাপ যে আম্মা ফোনটা কেটে দেন। এরপর আম্মা আবারও কল করেন তাদের অবস্থা জানার জন্য। এবারের বার মামি ফোন রিসিভ করে। এরপর আম্মা মামিকে জিজ্ঞেস করেন, কি হয়েছে ভাবি, আপনাকে কল করলাম কিন্তু ফোনের ওপাশ থেকে কান্নাকাটি চিল্লাচিল্লি শব্দ কেন? এরপর মামি বলতে শুরু করলো। এখানে কিছুক্ষণ থেমে যেতে চাই। মামিদের বাসায় কি হয়েছে সেটা বলার আগে আমি কয়েক বছর আগে পিছিয়ে যেতে চাই। কয়েক বছর আগে তাদের বাড়ির জায়গায় এবং তাদের পরিবারের সাথে কি ঘটেছে তা বলতে চাই, শুধুমাত্র ঘটনা বোঝার সুবিধার্থে। আমার মামিদের বাসার অবস্থান ঠিক এমন ছিল যে সেখানে আশেপাশে কোনো এলাকায় লোকালয় ছিল না, মানুষজন কম ছিল। মেইন রোডের সাথেই কিন্তু জঙ্গলি কাশফুল দিয়ে ঘেরা জনমানব শূন্য একটি জায়গা, এবং ওনারা যে জায়গায় বাসা করেছেন সেই জায়গা নিয়ে একটা বিশেষ ঘটনা রয়েছে যা পুরো গ্রামে এক প্রকার কৌতূহলের সৃষ্টি করেছিল। ঘটনাটা ঠিক এরকম ছিল যে একদিন রাত করে একটা লোক কাজ শেষ করে তার বাসার উদ্দেশ্যে রওনা দেন। যেহেতু জায়গাটা মেইন রোডের সাথেই, তো সেই জায়গা হয়েই সবাইকে যার যার বাসায় যাওয়া লাগতো। তো নির্জন রাতে লোকটা সেই জায়গা দিয়ে যাচ্ছিলেন। হাঁটতে হাঁটতে দেখতে পান একটা মেয়ে লাল শাড়ি পরে বেশ হেলে দুলে একটু ঢং করে আবেদনময়ী ভঙ্গি বানিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। তো মেয়েটার চেহারা হাত দিয়ে লাল শাড়ির আঁচল দিয়ে ঢাকা। এখানে বলা যায় যে লোকটার চরিত্র ভালো ছিল বলে সেই মেয়েটার কোনো ইশারায় তিনি পাত্তা না দিয়ে সোজাই বাড়ির দিকে হাঁটা দেন। অন্য আরেকদিন ঠিক একইভাবে একই জায়গায় একই মেয়েকে এইরকমভাবে অনেক লোকজনই দেখতে পাওয়া শুরু করে। এইভাবে পুরো গ্রামে জানাজানি হয়ে যায়, বেশ কৌতূহল সৃষ্টি হয়, পুরো গ্রামে শুরু হয়। এই খবর শুনে গ্রামের একটি লোকের ইচ্ছা হয় সেই মেয়েটির সাথে দেখা করবে। তো লোকটার নাম ছিল খলিল। তার নিয়তি ছিল সেই মেয়েটার সাথে ভালো এবং ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করবে। তো খলিল সাহেবের স্বভাব ঠিক এমন ছিল যে তার একটা স্ত্রী থাকা সত্ত্বেও সে খুঁজে খুঁজে গ্রামের ডিভোর্সি নারীদের একদিনের জন্য বিয়ে করত, যাকে আঞ্চলিক ভাষায় হিল্লা বিয়ে অথবা হালালা নিকা বলে। যাদের জানা নেই তারা অনুগ্রহ করে নিজ দায়িত্বে জেনে নেবেন। একদিন রাতে খলিল সাহেব সেই মেয়েটার পিছু নেবেন বলে চিন্তা করেন। তিনি মেইন রোডে মেয়েটার জন্য অপেক্ষা করতে থাকেন। ধীরে ধীরে অনেক রাত হয় এবং খলিল সাহেব এরকম শুনতে পায়, ঘুঙরুর শব্দ শুনতে পায়, নূপুরের শব্দ, দূর থেকে আসছে কেউ হেঁটে। তো আপনার নূপুরের শব্দ অনেকেই শুনেছেন, কিন্তু এটা ছিল ঘুঙরু, এটা একটু আলাদা। এরপর ধীরে ধীরে লাল শাড়ির আঁচল দেখা যায় দূর থেকে। পুরো একটা রূপবতী মেয়ে দেখতে পান খলিল সাহেব আবেদনময় ভঙ্গিতে। খলিল সাহেব নাকি মনে মনে বলছিলেন যে আজকে ওকে দেখেই ছাড়বো। এরপর তিনি সেই মেয়েটির পিছু নেন। হাঁটতে হাঁটতে মেয়েটার পিছু নিতে নিতে তার খেয়ালই ছিল না যে সে মেইন রোড থেকে জঙ্গলের ভেতর ঢুকে গেছে। এরপর নাকি তিনি খেয়াল করলেন বেশ দূর হতে মেয়েটার হাঁটা থেমে গেছে। এরপর খলিল সাহেব গাছের পেছনে লুকিয়ে যান দেখার জন্য যে মেয়েটা এখন কি করবে বা কোথায় যাবে। এরপর মেয়েটার হাব ভাব এবং অবস্থা বুঝেই মেয়েটার নিকটবর্তী যাবেন তিনি দেখেন হঠাৎ চোখের এক পলকেই নাকি এই মেয়েটা একদম খলিল সাহেবের চেহারা বরাবর দাঁড়িয়ে আছে। খলিল সাহেবের কিছু বুঝা ওঠার আগেই সেই মেয়েটা তার ঘোমটা খুলতে ফেলে এবং কেমন একটা ওটাকে বলে স্পার্ক করে, যেটা খলিল সাহেবের মনে হচ্ছে যেটা ঝলকানি বলা যায়, বজ্রপাতের মতো ঝলকানি দিয়ে ওঠে, যার ফলে খলিল সাহেবের চোখ ব্যথা হয়ে ওঠে এবং সাময়িকের জন্য তিনি চোখ বন্ধ করে ফেলেন। খলিল সাহেবের কপাল এত ভালো ছিল যেন শুধুমাত্র মেয়ে নামক এই অবয়বটির বজ্রপাতের ন্যায় ঝলকানি দেখে শেষ হয়ে যাবে। চোখ খোলার সাথে সাথে তিনি দেখলেন বাজে চেহারার একটা হাসি। খলিল সাহেব মাটিতে চিত হয়ে পড়ে। এরপরেই নাকি সেই মেয়ে অবয়বটি খলিল সাহেবের বুকের উপর চেপে বসেন। তার মুখের সাথে মুখ লাগিয়ে কিছুক্ষণ ধরে রেখে খলিল সাহেবের ঘাড়ে, নাকে, মুখে সব জায়গায় কামড় দিতে থাকেন। এই কামড়ের তীব্র যন্ত্রণায় অবশেষে খলিল সাহেবের ভাগ্য খুলে যায় এবং তিনি অজ্ঞান হয়ে পড়েন। ভাগ্য খুলে যাওয়ার কথা এই জন্য বলা হচ্ছে কারণ তিনি সজ্ঞানে থাকলে আরও কিছু দেখতেন বা অনেক কিছু অনুভব করতেন। সকালে গ্রামবাসী খলিল সাহেবকে সেই মেন রোডের পাশেই পড়ে থাকতে দেখেন। তাকে লোকজন তুলে নিয়ে বাড়িতে নিয়ে আসে। সেখান থেকে প্রায় সারা গ্রামে ছড়াছড়ি হয়ে যায়, ঘটনাটা রটারটি হয়ে যায়, একদম যে রটিয়ে যায়। এরপর থেকে নাকি সেই মেয়ে অবয়বটিকে আর কখনো সেখানে দেখা যায়নি এবং এর বেশ কিছুদিন পর সবাই ভুলেও যায়।
এবং প্রায় অনেক বছর পর আমার মামারা সেখানে বাড়ি করেন থাকার জন্য। বাড়ি করার পর সেখানে থাকাকালীন তারা নাকি টিনের চালের উপর প্রায়ই ইট পাটকেল ছুঁড়ে ফেলার শব্দ পেতেন। আবার কখনো মধ্যরাতে টিনের চালের উপর কাউকে প্রস্রাব করতেন এরকম শব্দ পেতেন। মামাদের বাড়ির অবস্থা এমন অবস্থা শুনে আমি কখনোই তাদের বাড়িতে এক রাতের জন্য থাকতাম না, অথবা আমার আম্মা কোনোদিন আমাকে থাকতে দেয়নি। এর একটা মুখ্য কারণ ছিল যে আমার মেজো আপু নাকি তাদের বাড়িতে একদিন থেকেছিল এবং সেই রাতেই সে নাকি কিছু একটা দেখে বেশ ভয় পেয়েছিল। তো আপু তখন বাচ্চা ছিল, তাই হয়তো সঠিকভাবে জিনিসটা ব্যাখ্যা করতে পারেনি। তবে সেই রাতের পর থেকে আমার আপুর খুব বাজেই খিঁচুনি ধরা পড়তো কিছুদিন পরপরই, যার প্রভাব তার ব্যক্তি জীবনে অনেক বাজে প্রভাব পড়েছিল। এভাবে মামারা তার পুরো পরিবার নিয়ে বাসায় এইসব ফেস করতে থাকা শুরু করে। কোনো একদিনের ঘটনা, আমার মামাতো বোন মিম তিনি দুপুরবেলা ঘুমাচ্ছিলেন। সেদিন বাসায় কেউ ছিল না। ঘুমানোর অবস্থায় মিম আপুকে কে যেন গলা টিপে ধরে। আপুর এই মরে যায় অবস্থা তখন। বাসায় যেহেতু কেউ ছিল না, তাই মিম আপু কোনোভাবেই কোনো সাহায্য পাচ্ছিলেন না। কিন্তু কিভাবে যেন এক প্রকার ধস্তাধস্তি করে মিম আপুকে ছেড়ে দেওয়া হয়। এরপর থেকে নাকি মিম আপু তার গলায় তীব্র জ্বালা অনুভব করতেন এবং হাত দিয়ে অনুভব করলেন গরম তরল ন্যায় কিছু একটা বের হচ্ছে। আয়নার সামনে নাকি গিয়ে দেখেন তার গলায় গভীর ক্ষত হয়ে খামচির দাগ পড়ে গেছে, যা হতে রক্ত পড়ছিল। মিমাপুর এই গলার খামচির দাগ আমিও দেখেছিলাম, আর আমি কনফিডেন্টলি বলতে পারবো যে ভাইয়া এটা কোনো মানুষের হাতের খামচির দাগ হতে পারে না। এত মোটা এত গভীর কোনো পশুর হাতের থাবা মনে হচ্ছিল। এর অনেকদিন পর মিমাপু নাকি পড়ার টেবিলে বসে পড়ালেখা করছিলেন। এরপর কিভাবে যেন অদৃশ্য কিছু একটা তার খাতা টেনে ছুঁড়ে ফেলে দেন এবং মিমাপু মামিকে ডাকতে থাকেন। সেই সময় নাকি মিমাপুর চুলের মুঠি ধরে কে যেন তাকে চেয়ার হতে নিচে ফেলে দেন। এগুলো নিয়ে আমাদের পরিবারের অনেকে আলোচনা করে। মামারা কোনো রকমের কোনো রুকাইয়া ট্রিটমেন্ট করিয়েছিলেন কিনা তা আমার জানা নেই। তবে মিমাপুর বিয়ে হয়ে যায় এবং 2টি ছেলে ও 1টি মেয়ে রয়েছে পরবর্তীতে। সেখানে 2টি ছেলের মধ্যে একটি ছেলের আমার মেজো আপুর মতো খিঁচুনি ধরা পড়ে কিছুদিন পর, যার কোনো কারণ ডাক্তাররা বলতে পারেননি। মিমাপু তার হাজবেন্ড এবং ছেলেমেয়েদের নিয়ে মামার বাড়িতেই থাকেন। এখন বলবো রিসেন্ট ঘটনা ঘটে যাওয়া প্রথম থেকে করা সেই ঘটনাগুলো। তো আম্মা যখন মামিকে কল দিয়েছিলেন এবং জিজ্ঞেস করছিলেন তার বাসায় এত হইচই কিসের, মামি যার কথা বলছিলেন সে হলো আমার মামাতো বোনের মেয়ে ঝুমু নাকি এক্সাম ছিল, সে সকালে পড়তে বসে এবং পড়ার টেবিলে বসা অবস্থায় ঝুমু নাকি অনুভব করে তার হাত পা বড় বড় মনে হচ্ছে। সেই বিষয়টা মিমাপুকে জানায়। তো মিমাপু ভেবেছেন হয়তো পড়ালেখা করছে তাই ব্রেনে চাপ পড়ে এমন অনুভব হচ্ছে। তারপর নাকি মিমাপু ঝুমুকে বলেন যে তুমি সারাদিন পড়ালেখা করছো, তাই হয়তো রেস্টের অভাবে তোমার কাছে এমন মনে হচ্ছে। তো তিনি রেস্ট করতে বলেন যে তুমি রেস্ট করো। তো মিমাপুর কথা মতো ঝুমু ঘুমিয়ে পড়ে। আসল ঘটনা ঘটা শুরু হয় যে উনি ঘুম থেকে উঠে হাওয়া করে কান্নাকাটি শুরু করেন, এই বলে যে আমার হাত অনেক বড় হয়ে গেছে, পা অনেক বড় হয়ে গেছে, পশম উঠছে, আমাকে বাঁচাও। তো ঝুমুর আব্বা সেদিন বাসায় ছিল। তিনি হুজুর মানুষ হলেও দক্ষ কবিরাজ এবং রাকি যাই বলি না কেন তার মধ্যে তার কিছুই ছিল না। তো অল্প বিদ্যা ভয়ঙ্কর বলতে যা হয়, তিনি ঝুমুর অবস্থা দেখে উল্টাপাল্টা ঝাড়ফুঁক শুরু করে দেয়। ততক্ষণে ঝুমু পজেস্ট হয়ে যায় এবং পাগলামি শুরু করে দেয়। ঝুমুকে ঝাড় করার অবস্থায় নাকি মিমাবু হঠাৎ লাফাতে শুরু করে এবং তার ঝাপটিকে দুলাভাইকে ধরে বসে। তো মিমাপু দুলাভাইকে থামতে বলে আর বুকে খামচানো শুরু করে, কামড় দেওয়া শুরু করে। একদিকে মিমাপু, অপরদিকে ঝুমুর বয়স 13 হবে বা 14 হবে। এই বাচ্চা মেয়েটার শক্তি নাকি এত বেশি বেড়ে যায় যে 3জন মিলেও তাকে ধরে রাখতে পারছিল না। দুজনের অবস্থা এমন অবস্থা যে পুরো পরিবারের বেহাল দশা। এরপর আরেকটি যে ভুল করা হয় তাহলে অনভিজ্ঞ ভণ্ড একজন মহিলা কবিরাজকে ডাকা হয়, যে এসে ঝুমুরের নাকে মুখে মরিচ মেখে দেয় আর বলে। এর ফলে ঝুমু এক প্রকার সবার হাত ছাড়ি মেরে রাগে ক্ষোভে চটে যেয়ে লাফাতে থাকে আর বলতে থাকে আগুন নিয়ে খেলতে নেই। আর ঝুমুর এই অবস্থায় আম্মা মামিকে কল দিয়েছিলেন ওই সময়টায় যখন চিৎকার চেঁচামেচি চলছিল। তো এটাই কারণ ছিল। ঝুমুর বর্তমান অবস্থা এবং কেনই বা তাকে পজেস্ট করা হয়েছে তা আমাদের জানা নেই আপাতত। তবে আমরা সবাই ধারণা করছি তাদের বাসার জায়গাটা খারাপ বলেই হয়তো এইসব জিনিস ফেস করতে হচ্ছে। তবে এটা কেবল ধারণাই মাত্র, আসল খবর কেবলমাত্র আল্লাহ জানেন। তবে এইটুকু শুনেছি তাদের পরিবারের জন্য নাকি ভালো একজন রাখির সন্ধানে আছে মামি। পরবর্তীতে কিছু জানতে পারলে শেয়ার করার চেষ্টা করব।
আজকের জন্য এতটুকুই। ভৌতিকতার সাথে থাকার জন্য সবাইকে অনুরোধ রইল এবং অসংখ্য দোয়া এবং ভালোবাসা রইল। আলিফ ভাইয়া, প্রিয় ওয়াহিদ ভাই এবং ভৌতিকতার সকল পরিশ্রমী টিম মেম্বারদের জন্য থাকলো দোয়া। থ্যাংক ইউ ভেরি মাচ ইশরাত আপু আপনার ঘটনার জন্য। আমরা যেটা মনে করতে পারি যে জায়গার থেকেও কথা হচ্ছে যে অনেক ক্ষেত্রে অনেক সময় দেখা যায় অনেকে আমরা যখন অটাইমে বাসা থেকে বের হই, মানে মিস টাইম করা হয়, তখন কিছু জিনিস অ্যাটাক করতে পারে, পজেস্ট করতে পারে। আমরা পজেস্ট কেসগুলো, যেমন আমি যে কয়টা পজেস্ট কেস দেখেছি, আমি দেখে বুঝি নাই তারা যে আসলে পজেস্ট, দেখা যায় নাই। কিন্তু আমি যাদেরকে দেখেছি তাদের আচরণগত কোনো সমস্যা ছিল না, কিন্তু তারা পজেস ছিল। আচরণগত বলতে তারা কথা বলতো কম, হাসি দিত কম, তাকাতো একটু ডিফারেন্টভাবে, কিন্তু তারা পজেস ছিল। তারা এমন অবস্থায় পজেস ছিল যে তাদেরকে আসলে ওই জগতের কেউ তাদেরকে পছন্দ করে ফেলেছে বা কিছু একটা, যার কারণে তারা তাদেরকে মানে তাদের সাথে থাকতো বা তাদের সাথে অ্যাটাচ হয়ে থাকতো, যে কারণে বোঝা যেত না তাদের অ্যাটিটিউডটা। আজকে আমাদের ঘটনাটি পাঠিয়েছেন আমাদের এক নিয়মিত লিসেনার। সে ঢাকাতে থাকেন, তার নাম মোহাম্মদ রিপন। ঘটনাটি তিনি যেভাবে লিখে পাঠিয়েছেন ঠিক সেভাবেই আপনাদের পড়ে শোনাবো। আশা করছি আপনাদের ভালো লাগবে। শুরু করছি তার মতো করে। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনার প্রতিটি ঘটনা আমার খুবই ভালো লাগে, কখনো কোনো এপিসোড মিস করি না। আমি চাই আমার বলা ঘটনাটি আপনি আপনার কণ্ঠে শ্রোতাদেরকে শোনান। ঘটনাটি আমি আমার আব্বুর কাছ থেকে শুনেছি। আমার বন্ধুর সাথে এই ঘটনাটি ঘটে। আব্বুর বন্ধু ছিলেন একজন ট্রাক ড্রাইভার, আর তিনি ছিলেন হিন্দু। বেশি সময় নষ্ট না করে আমি মূল ঘটনায় চলে যাচ্ছি। আব্বুর ভাষ্যমতে, একদিন চায়ের দোকানে আড্ডা দিতে দিতে আমার বন্ধু তার জীবনের এক ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনাতে ইচ্ছে করল। আমিও বেশ আগ্রহের সাথে তার অভিজ্ঞতা শোনার জন্য মনোযোগী হয়ে বসলাম। বলছেন আব্বুর বন্ধু কৃষ্ণরাম, আমি আগে ট্রাক ড্রাইভার ছিলাম। ট্রাক ড্রাইভারদের সাথে এমন সব ঘটনা ঘটে যা অন্যদের বিশ্বাস করানো কখনো কখনো হয়ে পড়ে যেসব ঘটনা সত্যি। কখনো কখনো ট্রাক ড্রাইভাররা অচেনা রাস্তার দিকে হারিয়ে যায়, কেউ কেউ আর ফিরে আসে না, আর যারা আসে তাদের কাছে শুধু কিছু ঘটনা থেকে যায় যা অন্যদের কাছে কেবলমাত্র গল্প। আজ আমার বয়স 70 বছর। ঘটনাটি যখন আমার সাথে ঘটেছিল তখন আমার বয়স ছিল 20 বছর। ঘটনাটি 1975 সালের। তখন নতুন নতুন ট্রাক চালানো শিখি। আমার বাবার কিছু জমানো টাকা ছিল, সেই টাকার সাথে আরও কিছু টাকা জমিয়ে আমার বাবা একটি ট্রাক কেনে। আমি ওই ট্রাকটাই চালাতাম। ওই সময় একটি বিশাল রাস্তা তৈরির কাজ হচ্ছিল। আমরা ট্রাকটি ওই রাস্তা তৈরির কাজে ইটবালু সাপ্লাইয়ের কাজে ব্যবহার করতাম। রাতের সময়ে অন্যান্য ট্রাকওয়ালারা নিজেদের বাড়িতে চলে যেতেন, কারণ তাদের বাড়ি ছিল আশেপাশেই। কিন্তু আমার বাড়ি বেশ দূরে থাকার কারণে আমি সেই ট্রাক এক সাইডে রেখে টুকটাক রান্নাবান্না করে খেয়ে দিয়ে ট্রাকের মধ্যে শুয়ে পড়তাম এবং প্রাকৃতিক প্রয়োজনে পাশে জঙ্গলে যেতাম। সেখানে দিনের বেলায় মানুষ থাকলেও রাতে কোনো জনমানব থাকতো না। আমি একাই থাকতাম এবং সেই কাজের জায়গা থেকে আশেপাশে গ্রামগুলো ছিল যা খুব দূরে। রাত নামে চারিদিক অন্ধকার হয়ে যেত। অবশ্য আমার কাছে ট্রাকের মধ্যে একটি বাতি জ্বালানো থাকতো এবং একটি টর্চ ছিল। শুরুর দিকে আমার দিন এভাবেই কেটে যাচ্ছিল, কোনো অস্বাভাবিক কিছুই লক্ষ্য করলাম না। প্রতিদিনের মতোই আমি ট্রাকের মধ্যে শুয়েছিলাম। আমার দরজায় কে যেন ঠকঠক করে শব্দ করলো। জনমানবহীন জায়গায় একা থাকতে থাকতে অভ্যস্ত হওয়া আমি হঠাৎ আজ রাতের বেলায় ঠকঠকানি আওয়াজ শুনে খুব ভয় পেয়ে গেলাম। হন্তদন্ত করে উঠে টর্চটা দরজার দিকে মেরে দেখলাম একজন 35 থেকে 36 বছর বয়সী লোক দরজার বাইরে দাঁড়িয়ে। তার চুলগুলো খুব বড় বড় এবং এলোমেলো আর লম্বা দাড়ি। কাপড় চোপড় ধুলোবালি লেগে আছে। চুল আর দাড়িতে মুখ ঢেকে আছে, যে কেউ প্রথমবার দেখলে আতঙ্কিত হয়ে পড়বে। আমি টর্চটি চেহারার দিকে মারলাম। তার চেহারার আলো পড়ার পর সে বিরক্ত হয়ে কর্কশ কণ্ঠে বলল, আরে ভাই, অন্ধ করে ফেলবে নাকি আমাকে? টর্চটা সরাও। আমি টর্চটা তার মুখের দিক থেকে সরিয়ে নিলাম। তারপর সে বলল, ভাই, আমি অনেক দূর থেকে পায়ে হেঁটে এসেছি, আমাকে একটু পানি দিতে পারবেন? আমার পেটের মধ্যে খুবই জ্বালা অনুভব করছি। ট্রাকের জানালা দিয়ে আমি তাকে এক গ্লাস পানি দিলাম। সে পানি পান করার পর তাকে বললাম, আপনি কি অনেক ঝাল খাবার খেয়েছেন নাকি? সে বলল, হ্যাঁ, ওই দূরে এক বৃদ্ধার সাইড রোড হোটেলে গোশত খেয়েছিলাম। গোশতটা খুবই ভালো হয়েছিল, কিন্তু ঝালটা অতিরিক্ত বেশি ছিল। লোকটির কাছ থেকে রোড সাইডের হোটেলের কথা শুনে আমি অবাক হয়ে গেলাম, কারণ আমি অনেক দিন যাবত এখানে আছি, কিন্তু আশেপাশে কোনো হোটেল দেখি নাই। তাই লোকটিকে জিজ্ঞেস করলাম, কোথায় সেই হোটেল? লোকটি বলল, এখান থেকে 20-25 মিনিট পায়ে হেঁটে গেলেই দেখতে পাবেন। আসলে তেমন ভালো সাজানো গোছানো হোটেল না, একটি ঝুপড়ির মতো।
এ কথা বলে লোকটি বলল, পানির ডাকে অনেক অনেক বাদ, এখন এই বলে লোকটি চলে গেল। আর আমি ভাবলাম সেখানে গিয়েই এখন থেকে খাবার খাবো, রোজ রোজ খিচুড়ি আর ভালো লাগে না। এই ভেবে আবার শুয়ে পড়লাম। ঘটনাটি এখান থেকে শুরু। আমি জানতেও পারলাম না যে আগামীতে আমার সাথে কি ঘটতে চলেছে। সেই লোকটি আমাকে যে ঠিকানাটি দিল সেটা কি শুধু একটি রোড সাইড হোটেলের ঠিকানা ছিল, নাকি ছিল মরণ ফাঁদ? সকালে ঘুম থেকে উঠে কাছের জলাশয়ে আমি গোসল করে নিলাম এবং ফিরে আসলাম ট্রাকে। ট্রাকে এসে আমি ভগবানের স্মরণে ট্রাকের মধ্যে আগরবাতি জ্বালালাম। তারপর ট্রাক নিয়ে চলে গেলাম রাস্তায় সেই ইটবালু সাপ্লাইয়ের কাজে। দিনভর কাজ করার পর দুপুরে হালকা খাবার খেতে বসলাম। খাবার খাওয়ার সময় অন্যান্য কর্মীদের জিজ্ঞাসা করলাম, এখানে আশেপাশে কোথায় হোটেল আছে? সবাই বলল, এখানে কোনো হোটেল নেই। তারা কেউ নাকি এখানে কোনো খাবার হোটেল দেখেনি। আমি ভাবলাম তাদের বাড়ি এখান থেকে খুবই কাছে, তাই হয়তো তারা খাবারের জন্য কখনো কোনো হোটেলের সন্ধান করেনি, এজন্য হয়তো তারা জানে না। দুপুরে খাবারের শেষে আবার আমরা সবাই কাজ করলাম যে যার মতো। সন্ধ্যার দিকে কাজ শেষ হলে আমি ট্রাক একপাশে রেখে হাত মুখ ধুয়ে ট্রাকে গিয়ে, দুপুরে তেমন খাওয়া হয়নি, খুবই হালকা পাতলা খাওয়া হয়েছিল। আর সারাদিনের ক্লান্তিতে খিদে লেগেছিল বেশ জোরে। তাই আমি আর দেরি না করে ট্রাক থেকে নেমে পড়ি ওই হোটেলের সন্ধানে। চারিপাশটা বিদঘুটে অন্ধকারে ছেয়ে আছে। আমার টর্চ লাইটের আলো যেন বিলীন হয়ে গেল। অপরিচিত সেই লোকটি হোটেলের যে রাস্তা দেখিয়েছিল সেটি ছিল কাঁচা, তাই আমি ট্রাক নিয়ে সেখানে যেতে পারবো না। আর পথে দুই পাশে ছিল জঙ্গল, কিন্তু আমি জঙ্গলের কোনো হিংস্র পশুর ভয় করলাম না, কারণ আমি এখানে অনেক দিন যাবৎ আছি আর কোনো হিংস্র পশুকে দেখিনি। তবে বানর, শিয়াল আর বাদরের আওয়াজ মাঝে মাঝে শোনা যায়। আমি সেই কাঁচা রাস্তা ধরেই হাঁটতে থাকলাম। প্রায় 30 মিনিটের মতো হয়ে গেছে। হঠাৎ আমার নাকে খুব সুস্বাদু খাবারের ঘ্রাণ অনুভব করলাম। বুঝতে বাকি রইল না আমার আশেপাশেই হোটেল আছে। আমি দ্রুত গতিতে আর একটু সামনে গিয়ে দেখলাম একটি ঝুপড়ির মতো। কোথা থেকে মনে হচ্ছিল না এটি একটি রোড সাইড হোটেল, কিন্তু ভেতর থেকে খাবারের ঘ্রাণ আসছিল, তাই আমি বুঝে নিলাম এটি সেই বৃদ্ধার রোড সাইড হোটেল। ঝুপড়ির দরজাটি লাগানো ছিল, তাই আমি দরজার সামনে গিয়ে ঠক ঠক শব্দ করলাম দরজার মধ্যে আর বললাম, ভেতরে কেউ আছেন? কিন্তু কোনো সারা শব্দ পেলাম না। তাই আবার ডাকলাম, তারপরও কোনো সারা শব্দ নেই। হঠাৎ আমার পেছন থেকে আওয়াজ আসলো, কেউ একজন কাশছে। আমি পেছন ফিরে দেখলাম একজন বৃদ্ধা, খুবই স্বাস্থ্যবান আর পেটটা অস্বাভাবিক মোটা, সাদা রঙের শাড়ি পরা, কপালে একটি বড় কালো টিপ, চুলগুলো সব সাদা, ঠোঁট দুটো যেন শুকিয়ে কুঁচকে গেছে, আর তার মুখে এক রকমের বিভৎস হাসি। কাশতে কাশতে আমাকে জিজ্ঞাসা করলো, খিদে লেগেছে তোমার? আমি বললাম, হ্যাঁ, খুব খিদে লেগেছে আমার। কি খাবার বানিয়ে দেবেন? বৃদ্ধার টেবিল দেখিয়ে বলল, এখানে বসো, আমি খাবার বানিয়ে আনছি। সেখানে তাকিয়ে দেখলাম চেয়ার টেবিল সাজানো। এটা দেখে আমি রীতিমতো গেলাম, কারণ যখন আমি বৃদ্ধার ঝুপড়ির সামনে এসেছিলাম তখন সেখানে কোনো চেয়ার টেবিল ছিল না। কিন্তু এখন এই চেয়ার টেবিল কোথা থেকে? এখন আমার মনে এক অজানা ভয় নাড়া দিয়ে উঠল, কিন্তু নিজেকে নিজেই অভয় দিয়ে বললাম, হয়তো আমি প্রথমে খেয়াল করতে পারিনি। এই ভেবে গিয়ে টেবিলে বসলাম। বৃদ্ধা ঝুপড়ির মধ্যে ঢুকে পড়লো আর আমাকে জিজ্ঞাসা করলো, কি খাবে? এখন তো অনেক দেরি হয়ে গিয়েছে, আলু ভর্তা দিয়ে ভাত দেব? আমি বললাম, যা আছে তা দিয়ে দিন, আমার প্রচুর খিদা লেগেছে। বৃদ্ধা বলল, আরও আগে আসলে গোশত রান্না করে দিতাম। আমি বললাম, এখন থেকে এখানেই খাবো, তাই অন্য একদিন গোশত রেঁধে দিন। খেতে খেতে আমার মনে পড়লো আমি বুড়ির কাপড়ে একটি লাল রঙের পুটলি দেখেছিলাম, কিন্তু এদিকে আর গ্রাহ্য করলাম না। এমন সময় বুড়ি খাবার নিয়ে আসলো। আমি ভেবে এসেছিলাম গোশত খাবো পেট পুরে, কিন্তু কি আর করার, আমার ভাগ্যে আজ আলু ভর্তা আর ভাতই ছিল। আমি খেতে আরম্ভ করলে বৃদ্ধা বলল, আজ রাত গোশত ভালো করে মশলা দিয়ে রেখে দেব, যাতে গোশতের মধ্যে মশলার স্বাদ ঢুকে যায়। কাল তোমাকে গোশত খেতে দেব। এই বলে বৃদ্ধা ঝুপড়ির ভিতরে যেতে যেতে বলল, কিছু লাগলে আমাকে ডাক দিও। আমি খাবার শেষে বৃদ্ধাকে খাবারের টাকা দেওয়ার জন্য ডাক দিলাম, কিন্তু বৃদ্ধার কোনো সাড়া শব্দ নেই। আমি আবার ডাক দিলাম, কিন্তু কিছুই বলছেন না তিনি। তাই আমি উঠে গিয়ে বৃদ্ধার ঝুপড়ির মধ্যে ঢুকলাম। ঢুকে দেখলাম দুটি চুলা, কিছু সবজি, কালো একটি ড্রামে চাল, আর দরজা বরাবর একটি নোংরা পর্দা ঝুলছে, কিন্তু বৃদ্ধাকে আশেপাশে কোথাও দেখা যাচ্ছে না। তাই আমি এগিয়ে গিয়ে সেই পর্দাই না টান দেব, এমন সময় পর্দা সরিয়ে বৃদ্ধা নিজেই বেরিয়ে এলেন। তখন বৃদ্ধার হাতে ছিল একটি ছোট্ট গামছা, যার মধ্যে রক্ত লেগেছিল। অন্য হাত দিয়ে বৃদ্ধা তার কপালের ঘাম মুছতে মুছতে আমার দিকে তাকিয়ে হেসে বললেন, কি বাবা, শেষ হয়ে গিয়েছে? বৃদ্ধার এইরকম অবস্থা দেখে আমি ভীত হয়ে গেলাম আর বললাম, মানে হ্যাঁ, খাবারের টাকাটা দিতে আসলাম আর কি। বৃদ্ধা এক বিভৎস হাসি দিয়ে বলল, আলু ভর্তা আর ভাতের জন্য আর টাকা দিতে হবে না, কালকে তুমি এসো, তোমাকে গোশত খাওয়াবো, তখন না হয় তুমি টাকা দিও বাবা।
আমি আর কিছু বললাম না, একটা মিথ্যা হাসি দিয়ে তাড়াতাড়ি ঝুপড়ি থেকে বেরিয়ে পড়লাম। যেই না ঝুপড়ি থেকে 5-6 কদম দূরে চলে আসলাম, তখন প্রচণ্ড জোরে শব্দ করে বৃদ্ধা দরজার লাগিয়ে দিলেন। দরজা লাগানোর ধরন আর শব্দটা কিছুটা এমন ছিল যেন কেউ তার রাগ ক্ষোভ দরজার উপর উঠালো। আমি আর 7-5 না ভেবে তাড়াতাড়ি পথ চলতে শুরু করলাম। এমন সময় আমি কিছু রাগান্বিত সুরের গড়গড় শব্দ শুনতে পেলাম, যা আমি আগে কখনো শুনতে পাইনি এই জঙ্গলে। প্রথমে ভাবলাম হয়তো একটা শূকর হবে, কিন্তু পরে বুঝতে পারলাম হয়তো 3-4টা, না হয়তো 7-8টা। মনে হচ্ছিল সেই হোটেলের দিকে যাচ্ছে তারা। ভাবলাম হয়তো হোটেল বন্ধ করে দিয়েছে বলে তারা এখন হোটেলের ফেলে দেয়া খাবারগুলো খাওয়ার জন্যই হোটেলের দিকে যাচ্ছে। এই ভেবে আমি আবার আমার ট্রাকের দিকে আসতে শুরু করলাম এবং এক সময় ট্রাকে পৌঁছে গেলাম আর নিজের ট্রাকের সিটে গিয়ে চাদর গায়ে দিয়ে। পরের দিন সকালে আমি ট্রাক থেকে নেমে হাত মুখ ধুয়ে একটু চা বানিয়ে বিস্কিট দিয়ে খেয়ে কাজে চলে গেলাম এবং সারাদিন কাজ করলাম। আবার দুপুরে হালকা পাতলা কিছু খেয়ে কাজ করতে শুরু করলাম। তারপর কাজ শেষে সন্ধ্যাবেলায় গোসল করে বৃদ্ধার হোটেলে যাওয়ার জন্য রওনা দিলাম। গতকাল আমি একটু দেরি করে গিয়েছিলাম, তাই ভাবলাম সেজন্যই হয়তো আমি ছাড়া সেখানে তখন আর কোনো গ্রাহক ছিল না, তাই আজ তাড়াতাড়ি যাব। বৃদ্ধা বলেছিলেন আজ গোশত রান্না করবেন, তাড়াতাড়ি গেলে গরম গরম গোশত খাওয়া যাবে এবং অন্যান্য গ্রাহকদেরও দেখা যাবে। ভাবতে ভাবতে দ্রুত গতিতে হাঁটে হোটেলে পৌঁছে গেলাম। কিন্তু অবাক করা বিষয় হলো আজ এত তাড়াতাড়ি এসেও সেখানে আমি ছাড়া অন্য কোনো গ্রাহক দেখতে পেলাম না। আমি বৃদ্ধার ঝুপড়ির কাছে গিয়ে আওয়াজ দিলাম, বুড়িমা বুড়িমা, আজ কি রান্না করেছেন? এই বলতে বলতে বৃদ্ধার ঝুপড়ি থেকে বাইরে আসলেন। আজ বৃদ্ধার পরনে ছিল অনেক নোংরা এপ্রেন, তার এপ্রেনে রক্ত লেগেছিল, যেমনটি কসাইদের জামা কাপড়ে লেগে থাকে। আমাকে দেখে বৃদ্ধা এপ্রেন খুলে ফেললো এবং পাশে রাখা পানির ড্রাম থেকে হাত ধুতে ধুতে বলল, বসো, তোমার জন্য খাবার নিয়ে আসি, খেয়ে বলবে কেমন হয়েছে। এই বলে সে ঝুপড়ির ভেতরে গেল খাবার আনতে আর আমি টেবিলে বসলাম। একটু পর বৃদ্ধা খাবারের এক বিশাল প্লেট নিয়ে আসলো এবং বলল, খাও। এটা বলে সে আবার ঝুপড়ির মধ্যে চলে গেল। আমি দেখলাম প্লেটে ছিল কিছু ভাত, মাটন কারি, সালাদ, 5-6টা রুটি আর অনেকগুলো গোশত। আমি আগে বড় এক টুকরো গোশত মুখে দিলাম। গোশত মুখে দিতেই আমার মন আনন্দে ভরে উঠল। এর আগে আমি এমন সুস্বাদু গোশত আগে কখনোই খাইনি। এটা ছিল কল্পনাতীত সুস্বাদু। এমন সুস্বাদু অভিজ্ঞতা আমার এর আগে কখনোই হয়নি। তারপর আমি রুটি ছিঁড়ে মাটন কারিতে চুবিয়ে খেলাম। এটিও ছিল অত্যন্ত সুস্বাদু। খেতে খেতে আমার যেন গলা পর্যন্ত ভরে গেল। ইতিমধ্যে পানির জগ এবং গ্লাস নিয়ে আমার কাছে আসলো এবং বলল, খাবার কেমন হয়েছে? সব কিছু ঠিকঠাক হয়েছে তো? আমি বললাম, ঠিক মানে? এরকম খাবার আমি না কখনো আমার বাড়িতে খেয়েছি না অন্য কোনো হোটেলে। খুবই সুস্বাদু হয়েছে। তবে বুড়িমা, এটা কিসের গোশত ছিল? আমার এই প্রশ্ন শুনে বৃদ্ধা যেন হতচকিত হয়ে উঠল। তারপর অদ্ভুত হাসি দিয়ে বলল, ছাগলের গোশতই। আমার রান্নার ধরন অন্যরকম তো, তাই স্বাদ ভিন্ন রকমের মনে হয়। বৃদ্ধা আবার ঝুপড়িতে চলে গেলেন আর আমি বাকি খাবারটুকু শেষ করলাম। এবার বৃদ্ধা এসে বললেন, আর একটু খাবার দেব কি? আমি বললাম, না, আর খাওয়া সম্ভব নয়। তারপর আমি বৃদ্ধার খাবারের প্রশংসা করলাম। বৃদ্ধা তার খাবারের প্রশংসা শুনে মুচকি হাসলেন, কিন্তু তার হাসি কখনোই আমার কাছে স্বাভাবিক মনে হয়নি। তারপর বৃদ্ধা আমাকে একটি ছোট্ট বক্স দিয়ে বললেন, এ বক্সে আরও কিছু গোশত আছে, 3 দিন পর্যন্ত ভালো থাকবে, তুমি খেতে পারবে। আমি বললাম, আমি নিজেই আপনাকে বলতাম কিছু গোশত আমাকে দিয়ে দেওয়ার জন্য। আচ্ছা, এবার বলুন খাবারের বিল কত হয়েছে? বৃদ্ধা বলল, আরে বাবা, তোমার যত ইচ্ছে হয় ততই দিও, আর এখন প্রয়োজন নেই, পরে দিলেই হবে। এখন তো তুমি খাবার খেতে আসতেই থাক। আমি বললাম, হ্যাঁ বুড়িমা, আর অল্প কিছু দিনের কাজ বাকি আছে, তারপর আমি চলে যাব। বৃদ্ধা বললেন, ঠিক আছে, তাহলে যেদিন চলে যাবে সেদিনই না হয় দিয়ে দিও। তারপর আমি বৃদ্ধাকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিলাম। আজও রাস্তা দিয়ে যাওয়ার সময় সেই শুকুরগুলোর দৌড়াদৌড়ির আওয়াজ শুনতে পেলাম, যেমনটি আগের দিনগুলোতে শুনেছিলাম। তারা খুবই দ্রুত গতিতে ছুটছিল। তারপর আমি ব্যাপারটিকে স্বাভাবিকভাবে নিয়েই আবার ট্রাকের দিকে রওনা দেই আর কিছুক্ষণ পরে ট্রাকে পৌঁছে যাই। গোশতের বক্সটি আমার ট্রাকের মধ্যে রেখে শুয়ে পড়ি এবং ঘুমিয়ে যাই। মধ্যরাতে গোঙানির শব্দে আমার ঘুম ভেঙে যায়। উঠে দেখি আমার ট্রাকের চারিপাশে অনেকগুলো শূকর। সেগুলো কোনো সাধারণ শূকর ছিল না। এক একটি শূকরের সাইজ ছিল মিডিয়াম সাইজের হাতির মতো। আমি খুবই ভীত হয়ে গেলাম। তারা আমার ট্রাকের মধ্যে কিসের যেন ঘ্রাণ নিচ্ছিল। আশা করলাম ওরা আমার ট্রাককে কোনো ক্ষতি করবে, তারপর হয়তো আমাকেও খুবড়ে খেয়ে ফেলবে। আমি তাদের ঘ্রাণ নেওয়া দেখে আন্দাজ করতে পারলাম তারা বক্সে রাখা গোশতের কারণেই হয়তো ট্রাককে ঘিরে ধরেছে। আমি বুদ্ধি করে গোশতের বক্সটি ট্রাকের জানালা দিয়ে ছুঁড়ে মারলাম দূরে। সাথে সাথেই হিংস্র বাঘের মতো শূকরগুলো ছোট্ট বক্সটির উপর ঝাঁপিয়ে পড়ল। তারপর আমি কিছুটা অপেক্ষা করলাম পরিস্থিতি একেবারে স্বাভাবিক হওয়ার জন্য। তারপর অবস্থা বুঝে আবার শুয়ে পড়লাম। পরদিন ঘুম থেকে উঠে আগের নিয়মে হাত মুখ ধুয়ে চা খেয়ে
কাজের জন্য বেরিয়ে পড়লাম এবং সন্ধ্যার দিকে বুড়িমার হোটেলের দিকে রওনা দিলাম। কাকতালীয়ভাবে বুড়িমা আজও আমাকে ওই খাবারগুলি খেতে দিলেন যেগুলো আগের দিন খেতে দিয়েছিলেন। আমিও তৃপ্তি করে খেয়ে নিলাম। আমি বুড়িমাকে জিজ্ঞাসা করলাম, বুড়িমা, আমি ছাড়া তোমার হোটেলে তো আর কোনো গ্রাহক দেখি না, এর কারণ কি? বুড়িমা অদ্ভুত এক বিভৎস হাসি দিয়ে বললেন, দেখবে কিভাবে, তাদেরকে তো আমি মেরে খেয়ে ফেলি। এ কথা শুনে রীতিমতো আমার শরীর থেকে যেন রুহটা কিছু সময়ের জন্য বেরিয়ে গেল। আমার শরীরের লোম দাঁড়িয়ে গেল। বুড়িমা আমার অবস্থা দেখে বললেন, আরে বাবা, একটু ঠাট্টা করলাম, ভয় পেলে নাকি? অন্য গ্রাহকরা দিনের বেলায় আসে, রাতে জঙ্গলে কে আসবে? শুধু তুমি আসো, তাই কাউকে দেখো না। বুড়িমা মজা করেছে শুনে আমার যেন শরীরে প্রাণ ফিরে এলো। তারপর আমি বুড়িমার কাছে গত রাতের ঘটনাটি বললাম। ঘটনা শুনে বুড়িমা বললেন, আরে বাবা, আর বলো না, একদিন ওই শূকরগুলোকে গোশত খাইয়েছিলাম, সেই দিন থেকে প্রতিদিন এসে গোশত খেতে চায়। তারপর আমি খাওয়া দাওয়া শেষ করলাম। বুড়িমা বললেন, বাবা কিছু গোশত দিয়ে দেব? আমি আজ না করে দিলাম আর ফেরার জন্য রওনা দিলাম। প্রতিমধ্যে আবার ওই একই শব্দ শুনতে পেলাম। কোনো গ্রাহ্য না করে আমি চলে গেলাম ট্রাকে। এইভাবে কেটে গেল বেশ কিছুদিন। রাস্তার কাজ প্রায় শেষ হয়ে গিয়েছিল। যতটুকু বাকি ছিল সেটার মধ্যে আর আমার কোনো ভূমিকা ছিল না। আর এখন রাস্তা মোটামুটি গাড়ি চলাচলের জন্য উপযুক্ত ছিল। এখন যেহেতু আমার এখানে কাজ শেষ হয়ে গিয়েছে, তাই আজ আমার কাজের শেষ দিন। আজ আমি ট্রাক নিয়েই বৃদ্ধার হোটেলে রওনা দিলাম। হোটেল থেকে খানিকটা দূরে ট্রাক রেখে বৃদ্ধার হোটেলে গেলাম এবং খাবার খেতে বসলাম। আজ ঝুপড়ির ভিতরে বৃদ্ধার সাথে কারো কথোপকথনের আওয়াজ শুনতে পাচ্ছিলাম। বৃদ্ধার সাথে কারো ঝগড়া হচ্ছিল। এমন সময় আমার খাওয়াও শেষ হয়ে গিয়েছিল, তাই আমি ঝুপড়ির কাছে গিয়ে বৃদ্ধাকে আওয়াজ দিলাম। বৃদ্ধার সাড়া না পেয়ে আমি ঝুপড়ির মধ্যে উকি মেরে দেখতে পেলাম বৃদ্ধা এক লোককে ঠিক ওই রকমই একটি গোশতের বক্স দিল যেমনটি আমাকে দিয়েছিল, কিন্তু লোকটিকে আমি স্পষ্ট দেখতে পেলাম না। বক্সটি নিয়ে লোকটি বেরিয়ে গেল। আমি বৃদ্ধাকে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে, সব ঠিক আছে তো? বৃদ্ধা বলল, কোনো সমস্যা নেই, সব ঠিক আছে। আমি বৃদ্ধাকে বললাম, আজের শেষ দিন, আজ আমি চলে যাব। এ কথা শুনে বৃদ্ধা কিছুটা গম্ভীর হয়ে গেল এবং বলল, ঠিক আছে। আমি বৃদ্ধাকে বললাম, এবার বলুন বিল কত হয়েছে? বৃদ্ধা বলল, তোমার যত ইচ্ছে তুমি দিয়ে যাও। বৃদ্ধা আমার খাবারের খুব খেয়াল রেখেছিলেন, তাই আমি বৃদ্ধাকে কিছু বেশি টাকায় দিলাম এবং তাকে বিদায় জানিয়ে ট্রাক চালু দিয়ে দেশে রওনা দিলাম। ট্রাক চালানোর সময় আমি জঙ্গলের মধ্যে এক ব্যক্তির দৌড়ানোর আওয়াজ পাচ্ছিলাম। আরও আওয়াজ পাচ্ছিলাম সেই শূকরগুলোর, যেগুলো হোটেলের দিকে ছুটে যেত প্রতিদিন। লোকটি চিৎকার করছিল। আমি জঙ্গলের দিকেই লক্ষ্য রাখছিলাম। এমন সময় হঠাৎ সামনে তাকিয়ে দেখলাম এক ব্যক্তি আমার ট্রাকের নিচে পড়েছে। আমি ব্রেক লাগানোর আগেই সেই লোকটি আমার ট্রাকের চাকার নিচে পিষে গেল আর আমি বিভৎস এক চিৎকারের আওয়াজ পেলাম। চাকার নিচে পিষে যাওয়ার পর তার চিৎকার বন্ধ হয়ে গেল। আমি ট্রাক থামানোর সাহস পেলাম না। লোকটি জীবিত আছে কি মরণ করেছে সেজন্য ট্রাক থামাইনি। ট্রাক চালাতে চালাতে আমি লক্ষ্য করলাম এখন আমার ট্রাকের সে পড়েছিল তার হাতে সেই গোশতের বক্সটি ছিল যেটি বুড়িমা আমাকে দিয়েছিলেন। ওই লোকটির বক্সটিও ঠিক একই রকম ছিল। লোকটি সেই ব্যক্তি ছিল যে প্রথম দিন এসে পানি চেয়েছিল। এলে ঠিকানা দিয়ে বুঝতে পারলাম ওইগুলো কেন এই লোকটির পিছু নিয়েছিল। ওই লোকতে থাকা বক্স থেকে ওগুলো ঘ্রাণ পাচ্ছিল। নিঃসন্দেহে এই বক্সটি লোকটিকে ওই বৃদ্ধায় দিয়েছে। আমি ওই লোকটিকে পিষে অনেক দূর পথ অতিক্রম করে ফেলেছিলাম। এমন সময় ভাবলাম যদি জীবিত থাকে তাহলে তার সাহায্যের প্রয়োজন, কিন্তু যেতেও চাচ্ছিলাম না। এইদিকে আমার বিবেকও আমাকে ধিক্কার দিচ্ছিল। তখন আমি সাথে সাথে ইউটার্ন নিয়ে লোকটির কাছে ফিরে গেলাম। যখন আমি লোকটির কাছে পৌঁছালাম তখন হেডলাইটের আলোতে এক বিভৎস দৃশ্য দেখতে পাই। যেখানে ওই লোকটি পিষে গিয়েছিল ওইখানে কিছু শূকর এক সাইডে দাঁড়িয়েছিল এবং লোকটির পিষে যাওয়া লাশের কাছে ওই বৃদ্ধা বসেছিল। বৃদ্ধা লোকটির শরীরের পিষে যাওয়া গোশত উঠিয়ে একটি লাল পুটলির মধ্যে রাখছিল। মনে পড়ে গেল এই সেই পুটলি যেটা আমি বৃদ্ধার কোমরে প্রথম দিন দেখে। এই দৃশ্য দেখে আমার রীতিমতো বমি চলে। আমি ট্রাকের জানালা দিয়ে মুখ বের করে বমি করতে লাগলাম। আবার সেখানে তাকিয়ে দেখলাম বৃদ্ধা কোমরে সেই পুটলি গুজে আমার দিকে তাকিয়ে বিভৎস হাসি হাসছে। বৃদ্ধা হাসতে হাসতে গোশতের বক্সটি শূকরদের সামনে ছুঁড়ে মারল এবং নিজে হোটেলের দিকে চলে গেল। এই লোমহর্ষক দৃশ্য দেখে আমি কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়লাম। আমার যেন অসাড় হয়ে আসছে। বুঝতে পারল না যে এতদিন আমি কিসের গোশত খেয়েছি। এতদিন ধরে মানুষের গোশত খেয়েছি কোনো পায়। আমার অনবরত ঘাম ছুটতে লাগলো, শরীরের লোম দাঁড়িয়ে গেল। আমি বুঝতে পারলাম ওই বৃদ্ধা কেন আমাকে গোশতের বক্স দিতে চাইতো, যাতে করে ওই শূকরগুলো বক্সের গোশতের ঘ্রাণে আমাকে আক্রমণ করে এবং বৃদ্ধা আমার অবশিষ্ট গোশতগুলো রান্না করে নিজেও খেতে, ওই হিংস্র শূকরগুলোকেও খাওয়াতে পারে। কিন্তু আমি ভাগ্যক্রমে এই যাত্রায় বেঁচে গেছি। আপনাদের জন্য এটি একটি গল্প হলেও আমার জীবনের বাস্তব অভিজ্ঞতা, আর আমি এরকম অভিজ্ঞতার মুখোমুখি দ্বিতীয়বার কখনোই হতে চাই না। ঘটনা 2।
এই ঘটনাটি শেয়ার করেছেন ঢাকা থেকে একজন ভাইয়া, নাম প্রকাশে অনিচ্ছুক, মোহাম্মদ আনোয়ার নাম। আসসালামু আলাইকুম ভাইয়া, আশা করি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমার ঘটনাটি সিলেক্ট হলে আমি অনেক বেশি খুশি হব। ঘটনাটি আমি আমার নানার কাছ থেকে শুনেছি, যদিও তিনি এখন আর জীবিত নেই। বেহেশত নসিব করুন, আমিন। কথা না বাড়িয়ে ঘটনাটি নানার ভাষ্যমতে বলছি। আমার বন্ধু মনসুর ছদ্মনাম অজপা থাকত, খুবই সাধারণ এবং জীবনযাপন করত। পেশায় ছিলেন একজন পুলিশ অফিসার। তবে তিনি যেই অজব থাকতেন সেই গায়ে তার পুলিশ স্টেশন ছিল না। স্টেশন ছিল গ্রাম পেরিয়ে শহরে। বলে রাখা, তিনি যাতায়াতের জন্য একটি মোটরসাইকেল ব্যবহার করতেন। সে সময় গাড়ি ঘোড়া অত একটা ছিল না। যদি কখনো তিনি ক্লাতেন তাহলে বাসে বা অন্য গাড়িতে চড়েই গেলেন। এই একটাই সমস্যা ছিল, যাতায়াতের সমস্যা। প্রায় মনে মনে যদি কোনোভাবে তার ট্রান্সফারটা গ্রামের স্টেশনে হয় তাহলে যা সমস্যা দূর হয়। অন্যান্য বড় অফিসারদের সঙ্গে তিনি অনেক কথাও বলেছিলেন, অনেক সুপারিশ করিয়েছেন। একসময়টা সুপারিশ কাজে আসে, গ্রামের স্টেশনে তার ট্রান্সফার হয়ে যায়। এবার তো সে মহা খুশি। তবে যেহেতু গ্রামটি ছিল অজপাড়া একটি গা, তাই এবং পুলিশ স্টেশন ছিল খুব, তারপরও অপরাধও তেমন হতো না। তাই যেই অফিসার ডে শিফটে পেত তাকে নাইট শিফট ডিউটিও করতে হতো। ডে শিফটের ডিউটি পড়লো, এ কারণ প্রায় সময়ই তাকে নাইট শিফটের ডিউটি করতে হতো। তবে যাতায়াতের সমস্যা দূর হওয়ার কারণে তিনি এ নিয়ে আর মাথা ঘামালেন না। নতুন স্টেশনে তার সাথে দুটি কনস্টেবল ছিল। একজনের নাম কবির ছদ্মনাম, অপরজনের নাম নাজিম ছদ্মনাম। কবির ও নাজিম মনসুরের বাড়ি 400-500 কিলোমিটারের মধ্যেই থাকতো। সাধারণত তাদের তিনজনের ডিউটি একই সময় ছিল, তবে মাঝে মাঝে ডিউটি টাইম একটু ভিন্ন হয়ে যেত। নতুন যে একদম মনসুরের বাড়ির কাছে ছিল এমনটা না। স্টেশন গ্রামের মধ্যে হলেও তার বাড়ি থেকে এক লম্বা পথ অতিক্রম করতে হতো। পথটি ছিল জঙ্গলের ভিতর দিয়ে। জঙ্গলের মধ্য দিয়ে এই দীর্ঘ পথ পাড়ি দিয়ে এক প্রাচীন মন্দিরের সামনে ছিল স্টেশন। স্টেশনে মনসুর, কবির ও নাজিম একসাথে মোটরসাইকেলে যেত। গ্রামে মেলার উৎসব চলছিল, তাই তাদের ডিউটি টাইম দেওয়া হলো বিকেল 4টা থেকে রাত 2টা বাজে তারা বাড়ি ফিরে যেত। বেশ কিছুদিন ধরে এভাবেই ডিউটি করছিল। একদিনের ঘটনা, ডিউটি শেষে মনসুর বাড়ি যাচ্ছিল, সময় তখন রাত 2টা। আজ কবির আর নাজিমের ডিউটি টাইম এক ছিল না, তাই মনসুর একাই জঙ্গলের পথ ধরে মোটরসাইকেলে বাড়ির দিকে যাচ্ছে। রাস্তা যদিও পাকা ছিল, কিন্তু জঙ্গল বেশ বড় ঘন ছিল। স্টেশন থেকে প্রায় 500 মিটার দূরে। অর্ধেক রাস্তা পার করে এসেছে মনসুর। বিপত্তি ঘটে মাঝ রাস্তাতেই। সে মোটরসাইকেলের হেডলাইটের আলোয় চলতে হাঁটু করলো। এই অথে ঘনের রাস্তায় এক মহিলা দাঁড়িয়ে আছে, কিছুটা অস্বাভাবিক ভঙ্গিমায়। পরনে একটা সাদা শাড়ি, হাতে বড় একটা প্লেট, প্লেটের মধ্যে টাটকা ফলা কিছু আগরবাতি আর একটি প্রদীপ। সে ভাবলো, এই রাতে এক মহিলা এরকম ভঙ্গিমায় জঙ্গলের রাস্তায় দাঁড়িয়ে কেন? মনে অজানা আতঙ্ক, কিন্তু প্রকাশ করলো না। মহিলাকে এক প্রকার না দেখার ভান করে স্পিড আরো বাড়িয়ে মোটরসাইকেল চালাতে লাগলো। মহিলা আজ টু শব্দ নেই, কুকুর শেয়াল যেন সব উধাও হয়ে গেছে। হঠাৎ ওই মহিলাকে আবার দেখলো মনসুর, ঠিক তার সামনে আগের মতোই। হয় যেন মাত্রা ছাড়িয়ে। তার বুঝতে বাকি রইল না যে তার বারাসাই মহিলা কোনো বেচারি অবলা নয়, বরং অশ্লীল। কোনো মতে দোয়া দরুদ পড়তে পড়তে নিজের সব শক্তি একসাথে করে বাড়ির দিকে ছুটল। একবারও পেছন ফিরে তাকালো না। অল্প সময়ের মধ্যে বাড়ির সামনে এসে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেল। পড়ে যাওয়ার শব্দ শুনে তার পরিবার বেরিয়ে এসে দেখল মনসুর মোটরসাইকেল সহ উঠোনে পড়ে আছে। তাড়াতাড়ি তাকে ধরাধরি করে ঘরে নিল। মনসুর আর স্ত্রী তার অবস্থা দেখে ভয় পেয়ে গেল। মা জিজ্ঞাসা করলো, কিরে বাবা, কি হয়েছে তোর? চেহারা এমন ফ্যাকাশে হয়ে আসছে কেন? অ্যাক্সিডেন্ট হলো কিভাবে? মনসুর এক গ্লাস পানি চাইলো স্ত্রীর কাছে। তারপর মা ও স্ত্রীকে সমস্ত ঘটনা খুলে বলল। সব শুনে বলল, কালকে এই স্যারদের সাথে কথা বল, আর কাজের সময় ওই জঙ্গল এমনিতে। স্ত্রী বলল, মা ঠিক বলে, জীবনের চেয়ে কাজ বড় না, তুমি রাতে ডিউটি করো না। মার সান্ত্বনা দিয়ে মনসুর বলল, হ্যাঁ কালকেই কথা বলবো। পরের দিন মনসুর থানায় যায় আর বড় স্যারদের কাছে অনুরোধ করে ডে শিফটের ডিউটির জন্য। তারপর তাকে ডে শিফটই দেওয়া হয়। কিন্তু এখন নাইট শিফটের ডিউটি করতে হলে কবির আর নাজিমকেই করতে হতো। চতুর্থদের বেলায় কবির আর নাজিম একসাথে মোটরসাইকেলে করে 9টার দিকে স্টেশনে যাচ্ছিল। কবির মোটরসাইকেল চালাচ্ছিল আর নাজিম পেছনে বসা ছিল। বলে রাখা ভালো, খুব ভীতু প্রাকৃতির ছিল। যখন তারা মাঝ রাস্তায় এসে পৌঁছালো তখন তারা ওই মহিলাকে সেই অবস্থাতে দেখলো যেমনটা মনসুর দেখেছিল 3 দিন আগে। কিন্তু প্রথমবার তারা দেখে তেমন মাথা ঘামালো না। মহিলাকে অতিক্রম করে সামনে এগিয়ে গেল। কিন্তু একটু সামনে এগিয়ে যাওয়ার পর তারা ওই মহিলাকে আবার দেখলো ঠিক তাদের সামনে। এ দৃশ্য দেখে কবির প্রচণ্ড ভয় পেয়ে গেল। তার শরীর কাঁপতে লাগলো। নাজিমও ভয় পেল, কিন্তু নিজেকে সামলে নিল। সে আগে পরে এরকম অনেক ঘটনা শুনেছে জঙ্গল সম্পর্কে, তাই এমন কিছু যে পারে সেটা তার জানা ছিল।
কিন্তু কবির ভাবতে লাগলো, এটা আমি কি দেখে ফেললাম? একটু আগেই তো আমাদের পেছনে ছিল, পায়ে হেঁটে কিভাবে মোটরসাইকেলের সামনে এসে পড়লো। সে বারবার পেছনে তাকিয়ে মহিলাকে দেখার চেষ্টা করছিল, আর দেখতেও পেল। নাজিম তাকে পিঠে থাপ্পড় মেরে বলল, আরে ভাই, কি করছিস? মরবি নাকি? এসব জিনিস পিছন ফিরে দেখতে হয় না, তাড়াতাড়ি চল, কোনো কথা বলিস না। তারা থানায় পৌঁছালো। কবির নাজিমকে জিজ্ঞাসা করলো, ভাই সেটা কি ছিল? কেন দেখলাম আমরা? আরও অনেক রকমের প্রশ্ন, কিন্তু নাজিম কিছুই বলল না, কোনো প্রশ্নের উত্তরই দিল না। তারপর সকালে তাদের ডিউটি শেষ হয়ে গেলে তারা বাড়ি ফিরে যায়। পরের দিন নাজিম একাই ডিউটিতে আসে। কবিরকে না দেখে বড় স্যার জিজ্ঞাসা করে, কি ব্যাপার, কবির কোথায়, আসেনি কেন? বড় স্যার হলো মনসুর। বলে, স্যার, কবির কাল রাত থেকে প্রচুর অসুস্থ, ওর টানা বমি হচ্ছে, সাধারণ বমি নয়, রক্ত বমি। এমন খবর শুনে স্যার তাকে দেখতে যেতে হবে। তারপর ডিউটি শেষে স্যার ও নাজিম কবিরের বাড়িতে গেল। কবিরের অবস্থা খুবই খারাপ। স্যার বললেন, কবিরকে এখনই শহরের ভালো হাসপাতালে ভর্তি করতে হবে। তার পরিবারকে বললেন, চিন্তা করবেন না, আমি কবিরের চিকিৎসার খরচ। সাথে সাথেই কবিরকে শহরের হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করা হলো। ভর্তি হয়েও গেল হাসপাতালে, চিকিৎসা চলছে, কিন্তু তার বমি হওয়া কিছুতেই থামছিল না। অবস্থা এমন, এক গ্লাস পানি পান করলেও রক্ত বমি হয়ে যাচ্ছে। হাসপাতাল বদলি করা হলো, কিন্তু কোথাও সে শান্তি পাচ্ছে না। এভাবে কেটে গেল অনেকগুলো দিন। একদিন হঠাৎ নাজিম বড় স্যারকে বলল, আচ্ছা স্যার, এমন নয় তো যে কবিরের এই অবস্থা ওই মহিলার জন্য? ওই রাতের ঘটনা কিছু জানতেন না? তিনি বললেন, কোন মহিলার কথা বলছো? নাজিম সমস্ত ঘটনা খুলে বলল। এ কথা শুনে স্যার বললেন, এই একই ঘটনা তো আমার সাথেও ঘটেছিল, আমাদের উচিত কবিরের পরিবারের সাথে কথা বলা। পরের দিন মনসুর ও নাজিম কবিরের বাড়িতে গিয়ে কবিরের পরিবারের সাথে কথা বলল। মনসুর কবিরের পরিবারকে বলল, কবিরের যে সমস্যাটি হয়েছে সেটি কোনো ডাক্তারি সমস্যা নয়, কবিরকে অশরীরী জাতীয় কোনো কিছু আসর করেছে। আমাদের উচিত কোনো ভালো হুজুরের কাছে কবিরকে নিয়ে যাওয়া। এ কথা শুনে কবিরের পরিবার রাজি হয়ে গেল। তারপর কবিরকে হাসপাতাল থেকে এনে গ্রামের বিজ্ঞ একজন আলেমকে দেখানো হলো। আলেম সাহেব কবিরকে দেখে বললেন, ওর ওপর যে অশরীরীর আসর পড়েছে সেটা কোনো সাধারণ মহিলার নয়, সে জীবিত অবস্থায় ওই প্রাচীন মন্দিরের কালী মায়ের ভক্ত ছিল। তোমরা যখন ছোট ছিলে এ ঘটনা তখনকার। এক বৃদ্ধা মহিলা কিছু লোকের সাথে আমাদের গ্রামের সেই প্রাচীন মন্দিরে কালী মায়ের পূজা করতে আসছিল, কিন্তু ক্লান্ত হয়ে জঙ্গলে আরাম করার জন্য বৃদ্ধা এক জায়গায় বসে, আর তার চোখে ঘুম চলে আসে। যখন তার চোখ খুলল তিনি দেখলেন গভীর রাত হয়ে গেছে। সে চিন্তিত হয়ে পড়ল, তাড়াতাড়ি উঠে হাঁটা ধরবে এমন তাকে বিরাট সাপ পায়ে কামড় দেয়। বৃদ্ধা মাটিতে পড়ে যায়। আশেপাশে তখন কিছু মানুষ যাতায়াত করছিল, কিন্তু কেউ বৃদ্ধার সাহায্যের জন্য এলো না। মনে করলো, কেন এত রাতে ঝামেলা কাঁধে নেবে। বৃদ্ধা ছটফট করতে করতে সেখানে মারা যায়। এরপর থেকে বৃদ্ধা জঙ্গলের রাস্তার মধ্যে সাহায্যের জন্য দাঁড়িয়ে থাকে। যে তাকে একবার দেখে দ্বিতীয়বার আবার পেছনে ফিরে তাকায়, তার মন্দির পর্যন্ত না পৌঁছে দেয়, তার এক অস্বাভাবিক রোগ শুরু হয়ে যায়, আর সাথে শুরু হয় রক্তবমি। সব শুনে কবিরের মা বলল, এখানে এর কোনো সমাধান নেই। আলেম সাহেব বললেন, আছে। সেই বৃদ্ধা ছিলেন হিন্দু, আর হিন্দুরা মৃত্যুবরণ করলে তাদের দেহ সৎকার করতে হয়। এ বৃদ্ধার সৎকার করা হয়নি, তাই তার সৎকারের করতে হবে, তাহলে তার আত্মা মুক্তি পাবে আর কবির সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। তারপর এক পণ্ডিতকে এনে হিন্দুদের রীতিমতো বৃদ্ধার সৎকার করা হয়, আর আল্লাহ তাআলার অশেষ রহমতে কবির ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে। আর গ্রামের সেই জঙ্গলের রাস্তায় আর ওই বৃদ্ধাকে দেখা যায়নি। আসসালামু আলাইকুম লিসেনার্স, আমি সামির আনসারি আজ হাজির হয়েছে আপনাদের মাঝে রেজা ভাইয়ের পাঠানো একটি ঘটনা নিয়ে। আপনারা অনেকেই জানেন, সুদূর চট্টগ্রাম হতে তিনি আমাকে ঘটনা পাঠিয়ে থাকেন। আজ তিনি যে ঘটনা আমাকে শেয়ার করেছেন এটি তিনি সংগ্রহ করেছেন তুষার নামে ওনার এক সিনিয়র ভাইয়ের কাছ থেকে। মূলত তুষার ভাই আফ্রিকা অঞ্চলের কোনো একটি দেশে থাকেন। সেখানে এক প্রতিবেশী থেকে তিনি এই ঘটনাটি শুনেছিলেন। যাচ্ছি আজকের ঘটনায়। ভৌতিক ঘটনার প্রতি সবারই কিন্তু কম বেশি একটা আগ্রহ থাকে। তুষার ভাইও তাদের মাঝে একজন। আফ্রিকা অঞ্চলের যেই দেশে ওনার বসবাস, ঘটনার পরিপ্রেক্ষিতে নাম প্রকাশ করতে তিনি ইচ্ছুক নন, তাই সেই দেশটির নাম আমি উল্লেখ করছি না। ওনার পাশের বাড়িতে ভারতীয় বংশোদ্ভূত একজন খ্রিস্টান প্রতিবেশী ছিলেন। লোকটার নাম ছিল মাইকেল। সেই লোকের ভাতিজা জোহানের সাথে আজকের এই ঘটনা ঘটে। জীবনে সে বহুবার ভৌতিক পরিস্থিতির মুখোমুখি হয়েছিল, কিন্তু কেন বা কিভাবে এই পরিস্থিতির শিকার হয়েছিল তা ঘটনা শুনলেই আপনারা হয়তো বুঝতে পারবেন। জোহান টিন এজ থেকে প্যারানর্মাল বিষয়গুলোর উপর বেশ আগ্রহী ছিল।
সে প্রায় সময় ভ্যাকেশন হলেই হন্টেড প্লেসগুলোতে বন্ধুদের নিয়ে ঘুরতে চলে যেত। একবার সে তার বাবাকে আবদার করে বসে যে জন্মদিনে তাকে ব্যতিক্রম কিছু গিফট করবার জন্য। আর সে আবদার করে বসে যে ঘোস্ট ডিটেক্টরের যে ছোট একটা মেশিন থাকে সেটা সে কিনতে চায়। ওর বাবা প্যারানর্মাল বিষয়ে মোটেও বিশ্বাস করতে চাইতো না। তিনি মনে করতেন এটা তার ছেলের নিছক টাইম পাস ছাড়া আর কিছুই না। তাই তিনিও ঘোস্ট ডিটেক্টরের যে ছোট মেশিনটা আছে সেটা ওকে গিফট করে। আপনারা যারা এই মেশিনের সম্পর্কে জানেন না তাদের উদ্দেশ্যে বলছি যে এই মেশিনের সাহায্যে অনেকে আশেপাশে কোনো আত্মা থাকলে সেটা বুঝতে পারবে। এটা একটা মেশিনে একটা ডিটেক্টর, আর এটা এক ধরনের ডিটেক্টর যেটার মাধ্যমে সিগন্যাল দেয় কোনো আশেপাশে কোনো আত্মা থাকলে। যাই হোক, তখন জোহানের বয়স হবে 14 কি 15 বছর। ঘোস্ট ডিটেক্টরটা সে সেখানে মানে যেখানে সে ব্যবহার করছে সেখানে তেমন কোনো ফলাফল সে পাচ্ছিল না। তো একদিন জিদ করে ওদের এলাকার কাছে একটি খ্রিস্টান কবরস্থানে চলে যায় সে। ওই কবরস্থান যেখানে ছিল সেখানে লোকবল ছিল খুবই কম। বেসিক্যালি ওর বন্ধুর বাসায় যাওয়ার নামে সে বাসা থেকে বের হয়। যাই হোক, জোহান কবরস্থান যায় বিকালের দিকে। ঘোস্ট ডিটেক্টর দিয়ে যখন বিভিন্ন জায়গায় অশরীরী খোঁজার সন্ধানে সে থাকে তখন কোনো কিছু তার এই ছোট মেশিনটাতে ধরা পড়ছিল না। সন্ধ্যা নামা মাত্রই সে কবরস্থান থেকে বের হতে যাবে, ঠিক সেই মুহূর্তেই মিটারটা বারবার সংকেত দিতে থাকে। এই প্রথম সে এই মিটারের সংকেতটা সে ফিল করলো এবং দেখতে পেল। জোহান দেখতে পায় ঠিক তখনই যে একটা কবরের পাশ থেকে কালো অবয়বের মতো কিছু একটা উঠে বসতেই ওকে টান দিতে যাবে। আর সেই মুহূর্তে এত জোরে তার হাতে টান দেয় যে সে ব্যথা এবং ভয়ে চিৎকার দেয়। এরপর সে আর কিছু বলতে পারবে না, তার কিছু আর মনে নাই। একদিন পর ওখানকার স্থানীয় এক লোক তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে পুলিশে ইনফর্ম করলে তাকে ওর ফ্যামিলির কাছে হস্তান্তর করা হয়। জোহান বাসায় ওর বাবা মাকে সব বলে যে কি হয়েছিল, এমনকি হাত ধরে যে ওকে টান দিয়েছিল সেই ব্যথাটাও তার অনেক দিন ছিল এবং সাথে ছিল খামচির দাগ। এরপর স্থানীয় এক পাদ্রির কাছে নেওয়া হলে তিনি জোহানের বাবাকে বলেন, আপনার ছেলের মাঝে কিছু ক্ষমতা আছে যা সবার মাঝে থাকে না, ওকে সাবধানে রাখবেন, সহজে হাত ছাড়া করবেন না। এতটুকু জেনে রাখেন তাকে সেদিন কবরস্থানে খারাপ কিছুই অ্যাটাক করতে চেয়েছিল, কিন্তু ওর সাহসিকতায় সে বেঁচে গিয়েছিল। পাদ্রি থেকে এই কথা শুনে আসবার পর জোহানের বাবা মা ওর ব্যাপারে বেশ সতর্ক হয়ে যায়। ওকে কাজ ছাড়া তেমন কোথাও বের হতে দেয় না। তবে প্যারানর্মাল বিষয়ে জোহানের আগ্রহ যে কমে গিয়েছিল তা কিন্তু না। প্রায় বছর খানেক পর, তখন জোহান হায়ার সেকেন্ডারি পরীক্ষা দেওয়ার পর বেশ লম্বা একটা ভ্যাকেশন ছিল তার। ওর একজন বন্ধু জোহানের বাবা মাকে এসে রিকোয়েস্ট করে কয়েকদিনের জন্য তাদের বাসায় নিয়ে যেতে চায় সে। সেখানে তাদের আরও 2-3 বন্ধুরাও থাকবে। যেহেতু এর মাঝে জোহানের মধ্যে ওর বাবা মা তেমন কোনো ইস্যু পায়নি আর কোনো সমস্যা যেহেতু দেখছে না তার মাঝে, তাই তারাও রাজি হয়ে যায় দিতে থাকে। জোহান সেখানে তার বন্ধুর বাড়িতে তারপর বেড়াতে যায়। তখন রাতে আড্ডা দেওয়ার সময় কোনো একদিন একজন বন্ধু বলে বসে, জোহান তুমি তো প্যারানর্মাল বিষয় বেশ ভালো জানো বুঝো, তুমি কি প্ল্যানচার সম্পর্কে কিছু বলতে পারো? এর মাধ্যমে কি নাকি শুনলাম যে মৃত আত্মাকে সামনে আনা যায়। জোহান বলে যে দেখো, আমি এগুলো নিয়ে অনেক ঘাটাঘাটি করেছি, তবে এই কাজটা আমি একবার করতে গিয়েছিলাম, কিন্তু বাবা আমার রুমে এসে পড়ায় ভরে আর আমি চেষ্টা করিনি। তোমরা যদি ভয় না পাও তাহলে আজকে মধ্যরাতে আমরা একবার চেষ্টা করে দেখতে পারি, কি বলো? সেই মুহূর্তে সব বন্ধুরা ডিসাইড করে ফেলে তারা প্ল্যান চ্যাট করবে, মানে আত্মা আনবে ঘরে। এর মধ্যেই যে বন্ধুর বাসায় জোহান গিয়েছিল তার ছোট ভাইও তাদের কথা শুনে প্ল্যান চ্যাটের সময় থাকতে চায়।
ওকে বারবার নিষেধ করা হয়েছিল যাতে সে না থাকে, কারণ সে বয়স অনেক ছোট ছিল, কিন্তু তার অনুরোধ কেউ ফেলতে পারে না। তো ছোট ভাই যদি থাকবে তাকে সাথে রাখে। তো এরপর যাবতীয় যা যা সামগ্রী দরকার তা ম্যানেজ করে রুমের লাইট অফ করে তারা গোল হয়ে বসে পড়ে। জোহান নিজে সেখানে লিড দিচ্ছিল। সে সবাইকে চোখ বন্ধ করে আত্মাকে ডাকতে থাকে। প্রথম বেশ কয়েকবার ডাকার পর কেউ আসে না। সবাই ধরেই নিয়েছিল এটা একটা চিটিং গেম বা প্রসেস হবে এটা। তখন শেষবারের মতো ডাকতে যাওয়ার পর হঠাৎ মোমবাতিটা মাঝে থেকে বন্ধ হয়ে যায়। জোহান তখন নিজ ভয়েসে বলে বসে, তাড়াহুড়া করবার কি আছে, আমার আসতে তো সময় লাগতেই পারে, তাই না? কেন ডেকেছো বলো? বাকিরা মনে করে জোহান তো মজা করছে। জোহান তার ভয়েসে আবার বলে বসে, আমাকে কি কারণে ডাকা হয়েছে তাড়াতাড়ি বলো। অন্ধকারের মধ্যেই একজন বন্ধু সেই আসর থেকে ভয়ে উঠতে যাবে, তখন জোহান ঝাড়ি দিয়ে বলে, আমাকে বিদায় করতে চাইলে কেন ডেকেছিলে? ঠিক তখনই জোহানের বন্ধুর ছোট ভাইয়ের চিৎকারে ওর বাবা মা রুমে এসে পড়ে এবং লাইট জ্বালিয়ে দেয়। সবাই চোখের সামনেই দেখে জোহান চোখ বন্ধ করে তখন বসে আছে। তাকে বন্ধুরা জোরে কয়েকবার ডাক দিলে চোখ খুলবার পর শুধু চোখের মনির সাদা অংশ দেখা যাচ্ছিল। আর সে ভারী কণ্ঠে বলছে, আমি আবার আসবো, আবার আসবো। এরকম কয়েকবার বলার পর সাথে সাথেই জোহান ঢলে পড়ে যায় এবং ওর শরীর নীল বর্ণের মতো হয়ে যায়। এরপর বাসার সবাই ভয় পেয়ে যায়। এরপর জানাজানি হয়ে যায় যে তারা কি করেছিল। জোহান অসুস্থ হয়ে পড়লে সে রাতে ওর বাসায় খবর দিলে ওর বাবা মা এসে তাকে নিয়ে যায়। ট্রিটমেন্ট করবার পর জোহান সুস্থ হয়। কয়েকদিন পর জোহানের রেজাল্ট পাবলিশ হবে হায়ার সেকেন্ডারি পরীক্ষার। তো ওর ইচ্ছা অনুযায়ী সে জার্নালিজম মানে সাংবাদিকতার বিষয়ে পড়বার সিদ্ধান্ত নেয়। কিন্তু যে ভার্সিটিতে সে অ্যাডমিট হবে সেটা তার সিটি থেকে বেশ দূরে এবং সেখানে মানুষের আনাগোনা তুলনামূলক অনেক কম। জায়গাটা তার বেশ পছন্দ হয়, কারণ জোহান আবার পুরাতন ইচ্ছেটাকে কাজে লাগাতে পারবে বলে তার মনে হচ্ছিল, মানে প্যারানর্মাল ইনভেস্টিগেশন। আর যেহেতু এখানে তাকে একাই থাকতে হবে, বাবা মাও সাথে নেই, তাই সব কিছু তার কাছে খুব সহজ মনে হচ্ছিল। ভার্সিটির হোস্টেল উঠবার পর এক রাতে বাহিরে বেশ ভালোই শীত। জোহানের এতটা শীত লাগছিল যে সে তাপমাত্রা দেখছে যে প্রায় 10 ডিগ্রির নিচে। তখন সে মানে জ্যাকেটটা পরে পাশে একটা সুপার শপে কিছু একটা কিনতে বের হয়। জায়গা অপরিচিত থাকায় সে ফিরবার পথে ঠিক করে যে অন্য রাস্তা দিয়ে আসবে, মানে সে রাস্তা চিনতে চাচ্ছিল। তখন মেইন রোডের পাশেই একটি বেঞ্চিতে জোহান দেখে একটা ছেলে বসে আছে। বেশি বয়স্ক হবে না, 20 কি 25 বছর বয়স। নর্মাল টি শার্ট পরা একটা এবং হাফ প্যান্ট পরা। টি শার্টটা ছিল হাফ হাতা। জোহান তাকে দেখে বেশ অবাক হয়ে যায়, কারণ এত শীতের মধ্যে কেউ এমন পোশাক পরে থাকবার তো কথা না। যাওয়ার পথে শুধু এটুকু জিজ্ঞেস করে যে এই রাস্তাটা তার ভার্সিটির দিকে গিয়েছে কিনা, কারণ তার ভার্সিটির পাশে তার হোস্টেলটা ছিল। যাই হোক, সেদিনের মতো সেই রাতে সেই ছেলের সাথে এটুকুই কথা হয় জোহানের। পরের দিন জোহান কোন একটা মাধ্যমে জানতে পারে গত রাতে যে রাস্তা দিয়ে সে ফিরছিল সেখানে অনেক প্যারানর্মাল ঘটনা ঘটে, তাই ওইটা যেন অ্যাভয়েড করা হয়। কিন্তু এটা জানার পর ওর আগ্রহ যেন আরো বেড়ে যায়। পরের দিন আবার একই পথে রাতে হাঁটতে বের হয় সে।
তখন একই জায়গায় গত রাতের ছেলেকে একই ধরনের পোশাক, মানে সেম পোশাকটা পরা ছিল, তাকে সেখানে বসে থাকতে দেখে জোহান। এরপর ওর সাথে গিয়ে পরিচয় হয়। ছেলেটার নাম ছিল রিয়ানো। জোহান তখন কনভারসেশনের এক পর্যায়ে বলে যে ওর এই এলাকা নিয়ে বেশ আগ্রহ আছে, কারণ সে শুনেছে এখানে প্যারানর্মাল ঘটনা ঘটে। ছেলেটা হেসে বলে, কাল এসো, আমি তোমাকে সবকিছু বলবো। আমি থাকবো, তখন তুমি বিস্তারিত সব জানতে পারবে। তখন জোহান ছেলেটাকে জিজ্ঞাসা করে, আচ্ছা তুমি কত বছর ধরে এখানে আছো? ছেলেটা হেসে বলে, জানাবো আমি, কাল আসো তুমি। জোহান ফিরবার পথে রিয়ানোর সাথে হ্যান্ডশেক করা মাত্রই বেশ অবাক হয়ে যায়, কারণ একে তো প্রচন্ড শীত, ছেলেটা আবার হাফাতা গেঞ্জি পরা, হাফ প্যান্ট পরা, তার উপর ওই ছেলের হাত ছিল প্রচন্ড গরম। এরপর জোহান হোস্টেলের দিকে ফিরছিল, কিন্তু তার কেন জানি মনে হচ্ছিল যে ওর আশেপাশে কেউ ফিস ফিস করে কিছু একটা বলছে। সে আবার খেয়াল করবার পর শুনতে পায় যে আর্তনাদের আওয়াজ তার কানে আসছে। মনে হচ্ছে কেউ বিপদে পড়েছে, তার কাছে বাঁচতে চায়, এরকম একটা আবছা একটা আওয়াজ তার কানে আসছিল। বেশ কয়েকবার সে আশেপাশে তাকায়, কিন্তু সেখানে সে আর কাউকে দেখতে পারে না, পুরো নিস্তব্ধ, একটা লোকও সেখানে নেই। পরের দিন রাতে আবার একই জায়গায় যাওয়ার পর আজ ছেলেটার চেহারা ল্যাম্পপোস্টের আলোতে জোহান স্পষ্ট দেখতে পায়। সে দেখে ছেলেটা দেখতে বেশ ফর্সা, চোখটা ছিল হলদেটে এবং চেহারায় এমন ভাবে লাল দাগ মনে হচ্ছে তাকে খুব মেরেছে, আর হাতে একটা কাটা দাগ, যা দেখেই বোঝা যাচ্ছে যে 2-1 দিন আগে সে আঘাতটা পেয়েছিল। এবং তার চেহারা দেখে মনে হচ্ছিল খুব ক্লান্ত লাগতে থাকে, তার প্রচন্ড ঘুম ছিল চোখে। জোহান এটা দেখেই তাকে জিজ্ঞাসা করে যে কোনো কিছু হয়েছে কিনা তার, আর কিভাবে সে ব্যথা পেয়েছে। কিন্তু উত্তরে সেই ছেলেটা কিছুই বলে না, চুপ করে থাকে। সে নিজের মতো করে বলে বসে তখন যে, হ্যাঁ তুমি তো জানতে চেয়েছিলে এই এলাকা সম্পর্কে, এই এলাকায় আসলে আত্মা ঘুরে বেড়ায়, তোমার সাহস কি করে হলো? তাই তো আমি বুঝলাম না, প্রতি রাতে কি তুমি এখানে আসছো এই শীতের মধ্যে? তাহলে শোনো, এখানে সামনে যে গাছগুলা দেখতে পাচ্ছ, তার ওপাশেই ছোট্ট একটা এলাকা ছিল, যেখানে 2টা বাড়ি পাশাপাশি অবস্থায় ছিল। একটা বাড়িতে থাকতো 4 জন হোয়াইট, মানে শ্বেতাঙ্গ বন্ধু ছিল 4 জন। বাকি যে বাড়ি ছিল সেখানে একজনই থাকতো, সে ছিল ব্ল্যাক, মানে কৃষ্ণাঙ্গ ছিল ছেলেটা। শ্বেতাঙ্গ বন্ধুরা প্রায় সময় ওই ব্ল্যাক ছেলেটাকে আন্ডার এস্টিমেট করত, প্রায় সময় তাকে আস্তে যেতে টিটকানি মারত এবং মাঝে মাঝে মারধরও করত। ছেলেটার মধ্যে আস্তে যে জিদ জন্মেছিল সেই শ্বেতাঙ্গ বন্ধুগুলা বুঝতে পারতো না। এর জের ধরে একবার ওই কৃষ্ণাঙ্গকে অনেক মারধর করা হয়। তবে এর বিরুদ্ধে একজন শ্বেতাঙ্গ ছেলে ভুল বুঝতে পেরে অনুশোচনায় ভোগে। তবে আফসোস, ব্ল্যাক যে কৃষ্ণাঙ্গ ছেলেটা, মানে কৃষ্ণাঙ্গ ছেলেটা, সে ক্ষোভের বশে 2006 সালের ক্রিসমাসের পরের দিন রাতে সে শ্বেতাঙ্গদের বাসায় এসে সবাইকে গুলি করে হত্যা করে এবং তারপর সে নিজেও সুইসাইড করে। পুলিশ এসে সবার লাশ পেল, একজন শ্বেতাঙ্গ তার লাশটা পায় না, লাশটা ছিল মিসিং। তখন জোহান জিজ্ঞাসা করে, আচ্ছা পরে কি সেই ছেলের লাশ পাওয়া যায় নাই? কোথায় ছিল সেই লাশ? রিয়ানো দীর্ঘ শ্বাস নিয়ে বলে, লাশ না, এটা কেউ জানতো না, তবে আমি জানি কোথায় রাখা হয়েছিল সেই ছেলের লাশ। কৃষ্ণাঙ্গ ছেলেটা যেই বাসায় থাকতো তার ঠিক পেছনে কোন এক জায়গায় তাকে মাটি চাপা দেওয়া হয়। সে চেয়েছিল ওর বাকি 3 বন্ধুকেও মাটি চাপা দিবে, তবে কেন পারেনি এটা তোমাকে আরেকদিন বলবো। আর আমি বা কিভাবে জানি সেই লাশটা সেখানে আছে সেটাও পরেই জানবে।
ব্যাস, সবাই সে থেকে মনে করে তাদের আত্মা আশেপাশে ঘুরে বেড়ায় আর এখানকার মানুষকে ভয় দেখায়। স্থানীয় অনেকেই তাদেরকে দেখতে পায়। সেদিন এগুলো নিয়ে কথা হবার পর জোহান এসে পড়ে। আরো বেশ কয়দিন সে ওই জায়গায় যায়, কিন্তু পরে ছেলেটাকে আর দেখতে পায় না। পরে আর জানাও হয় না বাকি তিনজনের লাশ মাটি চাপা দেওয়া কেন হয়নি, এবং এটাও জানা হয় না যে ওই ছেলেটা কিভাবে জেনেছিল যে ওই বাড়ির আশেপাশে ওই একজন শ্বেতাঙ্গকে দাহ করা মানে মাটি চাপা দেওয়া হয়েছিল। কিছুদিন পর জোহানের ক্লাসে অ্যাসাইনমেন্ট টাস্ক একটা দেওয়া হয়। যেহেতু একটা বিষয়ের উপর অ্যানালাইসিস করে রিপোর্ট বানাতে হবে, লাইব্রেরিতে গিয়ে অনেক খোঁজাখুঁজির পর যখন সে টপিক খুঁজে পাচ্ছিল না, তখন জোহানের মাথায় আসে সেই ইনসিডেন্ট নিয়ে রিপোর্ট বানানো যায় কিনা। যেহেতু সে জার্নালিজমের উপর পড়তো, এটা নিয়ে তার একটু ঘাটাঘাটি করা দরকার সে ভাবতে থাকে। অনেক খোঁজাখুঁজির পর জোহান নিউজ পেপারগুলা বের করে, যেগুলো লাইব্রেরিতে ছিল, পুরানো নিউজ পেপার। যেহেতু সেই ছেলের কাছে শুনেছিল 2006 সাল, তখন সে সেই 6 সালের নিউজ পেপারগুলো বের করে। সেখানে তারিখ অনুযায়ী রিপোর্টগুলো বের করতে করতে পড়তে গিয়ে দেখে রিয়ানো তাকে যা যা বলেছিল সেই নিউজে সব 100% ঠিক। তবে চোখ আটকে যায় এক জায়গায় গিয়ে। সেই রাতে মোট মারা গিয়েছিল 5 জন, যেখানে একজনের লাশ মিসিং ছিল। সবই ঠিক আছে। একের পর এক নিউজ পেপার খুঁজতে গিয়ে জোহান মুখামুখি হয় এক ভয়ানক অভিজ্ঞতার। সে দেখে যেই ছেলেটা মিসিং ছিল তার নামই ছিল রিয়ানো, কিন্তু রিয়ানোর কোনো ছবি সে মধ্যে সে খুঁজে পায় না। এরপর সে ভার্সিটির প্রফেসরের সাহায্য নেয় এবং সব কিছু খুলে বলে। এটাও বলে ছবি যদি ম্যানেজ করা যায় তাহলে আরো কিছু তথ্য সে দিতে পারবে। স্থানীয় থানায় যাওয়া হয়। সব শুনবার পর জোহানকে দেখানো হয় রিয়ানোর ছবি। হ্যাঁ, এটা সেই রিয়ানো যাকে জোহান রাতে দেখেছিল। গায়ের লোম দাঁড়িয়ে যায় তার। তাহলে কি রিয়ানোর আত্মার সাথে সে কথা বলেছিল? তখন পুলিশকে সব বলে যে রিয়ানোকে কিভাবে সে দেখেছে। তখন পুলিশ কথাগুলো শুনে হেসে উড়িয়ে দেয়, কারণ এটা কোনোভাবেই সম্ভব না। আত্মা আবার আসে নাকি? আত্মা কি কারোর সাথে দেখা করে? তবে এক পর্যায়ে পুলিশ সিদ্ধান্ত নেয়, ঠিক আছে, তুমি যেহেতু এগুলো বলছো, এটা 4-5 বছর আগের কেস, কিন্তু আমরা দেখব সেখানে কোনো লাশ মাটি চাপা দেওয়া হয়েছিল কিনা। কয়েকদিন পর পুলিশ তাদের কার্যকলাপ শেষ করে অনুমতি নিয়ে সেই বাড়ির পাশে মাটি খুঁড়ে উদ্ধার করে একটি মানুষের কঙ্কাল। হ্যাঁ, সেটাই ছিল রিয়ানো। কারণ কৃষ্ণাঙ্গ ছেলেটা 4 জনকে হত্যা করবার জন্য যে অস্ত্র ব্যবহার করেছিল সেটাও সেখানে কঙ্কালের সাথে পাশে মাটি চাপা দেওয়া হয়েছিল। এছাড়া আরো বেশ কিছু প্রমাণ পায় পুলিশ। এই প্রথম জোহান প্যারানর্মাল কিছুর মুখামুখি হয়ে প্রচন্ড ভয় পেয়ে যায়। তবে তার মাঝে যেহেতু কৌতূহল ছিল, সে এটা নিয়ে আরো অনেক নিউজ বের করে। অনলাইনে খুঁজে সেই ছেলের বেশ কয়েকটা ছবি বের করে, মানে সেই রিয়ানোর। বিশেষ করে ক্রাইম সেই ইনসিডেন্টটা হবার আগের রাতে ক্রিসমাসের যে উৎসব ছিল তাদের, সেখানে রিয়ানো যেই পোশাক পরাচ্ছিল সেটা ছিল সেই টি শার্টের পাশে একটা লোগো ছিল, সেই লোগোটাই, আর হাফ প্যান্ট পরা, যার সেই জোহান তার সাথে 2-3 বার সাক্ষাতের সময় দেখতে পেয়েছিল। পরবর্তীতে জোহানকে তার ভার্সিটির প্রফেসর সতর্ক করে বলে দেয় এইটা নিয়ে যেন সামনে আর আগানো না হয়, যেহেতু এটা নিয়ে পুলিশ কেস, অনেক কোর্ট কাছারি হয়েছিল একটা সময়। জোহান আর সেই টপিক নিয়ে আগায় না। তবে ওর মাঝে প্রশ্ন থেকেই যায়, রিয়ানো কেন এসেছিল ওর সামনে? আর সত্যিই কি ওর এলাকায় এখনো আত্মা ঘুরে বেড়ায়?
যদিও আর কখনো সে রিয়ানোর মুখামুখি হয়নি। সে অনেকবার সেখানে গিয়েছিল, কিন্তু কখনো এরকম আত্মা সে দেখেনি। তবে হ্যাঁ, বেশ কয়েকবার সে ওইখানে যাওয়ার পর যখন একা সেই বেঞ্চিটিতে বসেছিল রাতে, মাঝে মাঝে সে নাকি একটা আর্তনাদের আওয়াজ পেত, যেটা সর্বশেষ রিয়ানোকে বিদায় জানানোর পর সে আওয়াজটা পেয়েছিল। শ্রোতা বন্ধুরা, এটাই ছিল রেজা ভাইয়ের পাঠানো ঘটনা, যেটা তিনি ওনার সিনিয়র বন্ধু তুষার ভাই থেকে সংগ্রহ করেছেন। অসংখ্য ধন্যবাদ রেজা ভাইকে। আমার হাতের টর্চ লাইটের আলোটা যখন পানির উপর স্থির হয়ে গেল, তখন আমি দেখলাম নৌকার গলুয়ের ঠিক পাশে পানির নিচ থেকে কুচকুচে কালো একটা হাত বের হয়ে লোহা কাটার মতো শক্ত করে আমার নৌকার কিনারটা চেপে ধরেছে। আমি ভয়ে এক কদম পিছিয়ে যেতেই আমার পিছনের কুয়াশা চিরে একটা চাদর মুড়ে দেওয়া অবয়ব আমার ঠিক মুখোমুখি এসে দাঁড়ালো। সে তার মুখের কাপড়টা সরাতেই আমার কলিজা শুকিয়ে গেল। তার কোনো চোখ বা নাক নেই, পুরো মুখটা যেন মসৃণ চামড়া দিয়ে ঢাকা। শুধু একটা কাটা চোয়াল থেকে টপ টপ করে কালো রক্ত পড়ছে। সে আমার দিকে ঝুঁকে এসে এক বিকৃত খসখসে গলায় ফেসফেসিয়ে উঠল এবং বলল, তুই একলা এসিস কেন রে? এই নদীতে যারা ডোবে তারা আর কাউরে একলা ফিরতে দেয় না। আমি এমনটা শোনার পর চিৎকার করতে চেয়েছিলাম, কিন্তু আমার ফুসফুস ততক্ষণে জমে পাথর হয়ে গিয়েছিল। এই ঘটনা 2025 সালের অক্টোবর মাসের ঠিক মাঝামাঝি সময়ে মৌলভীবাজার জেলার জুড়ি থানার অন্তর্গত হাকালুকি হাওরের এক প্রত্যন্ত চরাঞ্চলের। আমার নাম জাহিদ। আমি সিলেটের একটি কলেজে পড়াশোনা করি। শহরের যান্ত্রিক জীবন থেকে একটু ছুটি পেয়ে আমি আমার গ্রামের বাড়ি জুড়িতে আসছিলাম। আমার ছোটবেলার বন্ধু সুমন, যার বাবা হাওরে বড় মাছ খামারের ব্যবসা করেন, সে আমাকে আমন্ত্রণ জানালো ওদের বাসায় এবং ওদের খামারে একটা রাত কাটানোর জন্য। আমি আর দেরি না করেই সুমনের সাথে রওনা দিলাম। সেদিন ছিল পূর্ণিমার রাতে ঠিক পরের রাত। আকাশ পরিষ্কার থাকার কথা থাকলেও মাঝরাতের পর থেকেই হাওরের ওপর এক অদ্ভুত ঘন কুয়াশা জমতে শুরু করে। রাত তখন আনুমানিক 1:15। খামারের ওয়াচ টাওয়ারের বসে আমরা চা খাচ্ছিলাম। এমন সময় সুমন বলল, জাহিদ, খামারের উত্তর পাড়ের কোণায় যে জালটা পাতা আছে ওখান থেকে কেমন যেন ছপ ছপ শব্দ আসছে। চল তো একটু নৌকা নিয়ে দেখে আসি, কোনো চোর টোর ঢুকলো কিনা। তো খামারের কর্মচারীরা ঘুমিয়ে কাদা হয়েছিল, তাই আমরা দুজনে একটা ছোট কাঠের ডিঙ্গি বা নৌকা নিয়ে কুয়াশার ভেতর ভেসে পড়লাম। হাওরের পানি তখন একদম স্থির, ঠিক যেন কালচে আয়নার মতো চকচক করছে। যখন আমরা সেখানে উত্তর পারে সেই চালের কাছাকাছি পৌঁছালাম, হুট করেই চারপাশে বাতাসটা একদম থমকে গেল। তীব্র একটা পচা আষ্টে গন্ধ আমাদের চারপাশটা গ্রাস করে নিল। সুমন নৌকার পিছনে বৈঠা বাইছিল। আমি সামনে টর্চ লাইট ধরে জালের দিকে তাকালাম, কিন্তু জালে কোনো মাছ বা চোর ছিল না, বরং পানির নিচ থেকে একটা কুচকুচে কালো কঙ্কাল সার হাত বের হয়ে আমাদের নৌকার কিনারটা খপ করে চেপে ধরল। সে হাতের নখগুলো ছিল অস্বাভাবিক লম্বা এবং ধারালো। আমি ভয়ে চিৎকার করে উঠলাম, সুমন, নৌকা ঘোরা, পানির নিচে কি যেন একটা আছে। কিন্তু পিছন থেকে কোনো উত্তর এলো না। আমি চমকে উঠে পিছন দিকের আলো ঘোরাতে দেখলাম
সুমন সেখানে নেই। বৈঠাটা পানিতে ভাসছে আর সুমনের বসা জায়গা একদম খালি। তখন আমার বুকের বুকের ভেতরটা ধরফর করে উঠল। আমি উন্মাদের মতো ডাকতে লাগলাম, সুমন, সুমন, কোথায় তুই? ঠিক তখনই আমার পিছনের ঘন কুয়াশাটা দলা পাকিয়ে একটা মানুষের রূপ নিল। কুয়াশা চিরে চাদর মনে দেওয়া একটা দীর্ঘ অবয়ব আমার ঠিক মুখোমুখি এসে দাঁড়ালো। ওটা ছিল প্রায় 7 ফুট লম্বা। আমি ভয়ে এক কদম পিছিয়ে যেতেই ওটা তার মুখের উপর থেকে চাদরটা সরিয়ে নিল। ওটা কোনো না আছে চোখ, না আছে কান, না আছে মুখ। পুরো মুখটা মসৃণ ফ্যাকাশে চামড়া দিয়ে ঢাকা। শুধু মুখের নিচের অংশে একটা কাটা চোয়াল ছিল, যা থেকে টপ টপ করে কালচে আলকাতরার মতো রক্ত নৌকার মেঝেতে পড়ছিল। ওটা আমার একদম কাছে ঝুঁকে এসে সে বিকৃত অমানুষিক গলায় ফিসফিসিয়ে উঠল এবং বলল, তুই একলা আইসিস কেন রে? এই নদীতে যারা ডোবে তারা আর কাউরে একলা একলা ফিরতে দেয় না। এমনটা শোনার পর ওনার বরফ ঠান্ডা হাতটা যখন আমার গলার দিকে এগিয়ে আসছিল, আমার মনে হলো আমার শরীরের সমস্ত রক্ত জমে বরফ হয়ে যাচ্ছে। আমি নড়াচড়া আর করার ক্ষমতাও হারিয়ে ফেলছিলাম। ঠিক সেই অন্তিম মুহূর্তে আমার অবশ হয়ে যাওয়া জিভ দিয়ে আমি মনে মনে আল্লাহকে ডাকতে লাগলাম এবং আয়াতুল কুরসি পাঠ করতে শুরু করলাম। আমি যেই না মনে মনে পবিত্র কালামের ওপর থেকে ভরসা করলাম, অমনি সেই মুখহীন পিশাচটা এক তীব্র বাতাস কাটার মতো সা সা শব্দ করে পিছু টান দিল। নৌকার ওপর থেকে এক ঝটকায় ওটা হাওরের কালচে পানিতে ঝাঁপ দিয়ে অদৃশ্য হয়ে গেল। আর সাথে সাথে চারপাশের কুয়াশাও অদ্ভুতভাবে কেটে গেল। আমি কোনো মতে নৌকার মেঝেতে বসে হাঁপাতে লাগলাম। কয়েক মিনিট পর দেখি সুমন খামারের ঘাটের দিক থেকে একটা বড় লাইট নিয়ে এবং অন্য একজন কর্মচারীকে সাথে আরেকটা নৌকায় করে আমার দিকে এগিয়ে আসছে। সুমন আমাকে দেখেই বলল, দোস্ত, তুই হুট করে নৌকা নিয়ে একাই কুয়াশার ভেতরে চলে গেলি কেন? আমি তো তোকে চা আনার জন্য ওয়াচ টাওয়ারে রেখে নিচে নেমেছিলাম, এসে দেখি তুই নৌকা নিয়ে হাওয়া। আমি সুমনের দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে গেলাম। যদি সুমন খামারের থেকে থাকে, তবে আমার সাথে নৌকায় বসে বৈঠা কে বইছিল, আর ও কার কথা বলছিল, আর কাউরে একলা ফিরতে দেয় না মানে কি? যাই হোক, আজও যখন আমি রাতের বেলা বাইরে হালকা কুয়াশা জমে অথবা হাকালুকি হাওয়ারে সেই মুখহীন অবয়ব আর তার বরফ ঠান্ডা কণ্ঠের ফিসফিসানি মনে পড়ে, তখন ভয়ে আমার পুরো শরীর শিউরে ওঠে। তো এই ছিল ভাই আজকের ঘটনা। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং